স্টার্ট রেকর্ডিং, ওকে। ঠিক আছে, তাহলে যে কি বলছিলাম আমি, আমাদের সিলেক্ট মানে আমরা সিলেক্টর বলতে কাদের বুঝি, যাদের দিয়ে আমরা ট্যাগগুলোকে অ্যাকচুয়ালি সিএসএস এর মধ্যে ডাকতে পারি। অর্থাৎ এইচটিএমএল এর যে ট্যাগগুলো আমাদের কাছে আছে, যেমন একটা H1 ট্যাগ, যেমন একটা পি ট্যাগ, সেই ট্যাগগুলোকে আমরা কিভাবে সিএসএস এর মাধ্যমে ডেকে তাদেরকে ওপর কোনো প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি, সেটাকেই কিন্তু একটা সিলেক্টর বলা হয়। এতদিন আমরা কোন ধরনের সিলেক্টর ইউজ করেছি? যদি ইনলাইন সিএসএস এর কথা ভাবেন, তাহলে কিন্তু আমরা সেখানে কোনো সিলেক্টর ইউজ করিনি। সেখানে আমরা জাস্ট স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা একটা ধরুন কালার অ্যাপ্লাই করছি, এখানে কিন্তু কোনো সিলেক্টর আমরা নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ যে ট্যাগের স্টাইল, অর্থাৎ যে ট্যাগের সিএসএস, সেই ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমি লিখে দিচ্ছিলাম, এখানে সিলেক্টরের কোনো ব্যাপারই নেই। বুঝতে পারলাম? এখানে যদি সিলেক্টরের ব্যাপার আসে, আমরা কোথায় গিয়ে সিলেক্টরের নলেজটা অ্যাকচুয়ালি দেখেছিলাম, ইনলাইনে না ইন্টারনালে? কোনটাতে দেখেছিলাম, কার মনে আছে? কে বলতে পারেন আমাকে? ইন্টারনালে স্যার। ইন্টারনালে। স্যার। ঠিক আছে, তাহলে এটাকে গো ইন্টারনালে লাইভ স্যার। করি একবার দেখি। গো লাইভ করে দেখুন, দিস ইজ আ হেডিং আসছে আমার, কালার উইথ দ্য কালার রেড। ঠিক আছে, মানে এখানে ইনলাইন সিএসএস এ আমাদের স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমি কিন্তু কালারটাকে রেড করে দিয়েছি, এখানে কোনো সিলেক্টরের ব্যাপার আসেইনি। ঠিক আছে, তো আমি যদি এখানে আপাতত আইডি সিলেক্টরটাকে রিমুভ করে দিই, সব কিছু আমরা এক এক করে দেখবো। যদি আমাদের এখানে এই H1 ট্যাগটাকে সিলেক্ট করতে হয় ইন্টারনাল সিএসএস এর মধ্যে, ইন্টারনাল সিএসএস স্টাইল ট্যাগের মধ্যে লিখি, তো এখানে যদি H1 ট্যাগটাকে আমার সিলেক্ট করতে হয়, আমরা এতদিন কি করছিলাম, H1 লিখছিলাম, মানে এটা একটা এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একটা এলিমেন্ট সিলেক্টর। এই এলিমেন্ট সিলেক্টরের কাজই হলো ট্যাগের যা নাম, সেই নাম দিয়ে সিলেকশন করা, এক কথায়। তো এখানে H1 সিলেক্ট করেছি H1 নাম দিয়ে। এখানে যদি আমি আবার কালার লিখি, রেড করে দিই, দেখুন এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং কালারটায় রেড হয়ে যাবে, ব্যাস এইটুকুই। এটাকেই বলা হয় একটা এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে, এর মধ্যে যত রকমের ট্যাগ আপনি দেখতে পাচ্ছেন আপনার এইচটিএমএল এর ভেতরে, তত রকম ট্যাগের নাম দিয়ে কিন্তু এইগুলোকে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, এলিমেন্ট সিলেক্টরের কিন্তু প্রত্যেকটা ট্যাগের এলিমেন্ট সিলেক্টর হয়, সেটা ফর্ম হোক, লেবেল হোক, ইনপুট হোক, সব ট্যাগেরই কিন্তু এলিমেন্ট সিলেক্টর আছে। কিন্তু আজকে আমরা কি কি করব বলেছিলাম? প্রথম কথা, আমরা এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করব। আমাদের ইন্টারনাল সিএসএস এ আমরা আর কাজ করব না, আমরা কিসে কাজ করব? এক্সটার্নাল সিএসএস এ। স্যার এক এক্সটার্নাল মিনিট, সিএসএস, বলুন শঙ্করবাবু। বলছিলাম স্যার ইন্টারনাল সিএসএস তো স্যার এছাড়া তো কোনো কাজ করবে না, আমাদের ওভাবেই বসাতে হবে, তাই তো? শঙ্করবাবু, আপনার আওয়াজটা একদমই লো আসছে, কেউ কি শুনতে পাচ্ছেন না? আমার মাইকে স্পিকারে প্রবলেম হচ্ছে, একটু বলুন এখন তো। শোনা যাচ্ছে স্যার? একটুখানি জোরে বলুন স্যার, আপনার মাইকে হয়তো কোনো প্রবলেম আছে। এখন ক্লিয়ার স্যার? একটু ক্লিয়ার, মানে তাও একটু লো আসছে আওয়াজটা। আচ্ছা ঠিক আছে, তো পরে ঠিক করে কথা বলো। ওকে, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। কোশ্চেন থাকলে স্যার স্যার, আমাকে বলবেন, বলুন হ্যাঁ বলুন। পরে। স্যার বলছি যে ওই ট্রান্সপারেন্ট যে ইনপুট ইনপুট বক্সটা ট্রান্সপারেন্ট কিভাবে করবে, ওটা করবেন, ও ওটা কি আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। ও এখনো যেহেতু অনেকেই সাবমিট করেনি অ্যাসাইনমেন্টটা, সেই কারণে আমি এখনো দেখাইনি। ও যখন আচ্ছা, ঠিক ম্যাক্সিমাম আছে সবাই স্যার। সাবমিট হ্যাঁ, করে দেবেন, আমি ওটা আপনাদের সাথে বসেই ওটাকে আমি ফিক্স করে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। না, আমি ওপাসিটি ইউজ করেছি, বাট ওপাসিটিতে ঠিকঠাক হচ্ছে না, জানি ওটা ঠিক না, ওটা জাস্ট ওটা হয়নি। মানে আপনি ওপাসিটি ওখানে ইউজ করলে পুরো ট্যাগটাই অ্যাকচুয়ালি ওটা ট্রান্সপারেন্ট হ্যাঁ, টাইপের হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, ওটা হ্যাঁ, ওপাসিটিটা তাতে আমরা ওই করি না। লেখাটাও যেটা থাকছে সেটাও হয়ে হ্যাঁ, যাচ্ছে। ওটা ওটাই হয়। হ্যাঁ, কিন্তু আমরা ওটা ওটা তো করি জাস্ট এমনি অ্যাকচুয়ালি। কাজ চালানোর জন্য করে দিয়েছি আর কি, হ্যাঁ, সেটা তো নিয়ে কোনো হয়নি প্রবলেম নেই, জানি। কিন্তু ওটা অ্যাকচুয়ালি আমরা করি ওই যে বলেছিলাম না, ব্যাকড্রপ ব্লার, ওটা হ্যাঁ, একটা হ্যাঁ, ব্লারের হ্যাঁ, বাট প্রপার্টি হয়। ওটা করতে পারিনি আমি। হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা ওর দেখিয়ে জন্য। দেবো, ডোন্ট ওয়ারি। ওটা আমরা পরবর্তী যখন সবাই একটু অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করে দেবো, আমি তারপরেই সবাইকে দেখিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে আমরা কি বলছিলাম? আমরা এক্সটার্নাল সিএসএস দিয়ে কাজ করব। তো এক্সটার্নাল সিএসএস আমাদের বানানোর জন্য প্রথম কথা, এই রুট ফোল্ডার, এটাকে বলা হয় একটা রুট ফোল্ডার। রুট ফোল্ডার বলতে যেখানে আমাদের ফাইল, যেখানে আমাদের ফোল্ডারগুলো থাকে, এটাই একটা রুট ফোল্ডার। এর মধ্যেই কিন্তু আমরা সিএসএসটাকে বানাই। তো আমি এখানে কি করব, একটা এক্সটার্নাল সিএসএস বানানোর জন্য, মানে একটা ফাইল আমাদের আগে বানাতে হবে এক্সটার্নালের জন্য, আমাদের কিন্তু একটা এক্সট্রা ফাইল মেনটেন করতে হয়। মানে সেখানে আমাদের স্টাইল ডট সিএসএস বলে একটা ফাইল থাকবে, সেই ফাইলের মধ্যে আমাদের টোটাল সিএসএসটা আমরা রাখবো। তো আমি এখানে কি করব, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, এর লেভেলেই, মানে এখানেই আমি একটা বাইরে কি বানাবো, একটা স্টাইল ডট সিএসএস বলে একটা ফাইল বানিয়ে নেবো, ব্যাস। স্টাইল ডট সিএসএস, এটা আমরা অলরেডি জানি। এখানে যাওয়ার পরে এবার এই যে স্টাইল ডট সিএসএস ফাইলটা আমি বানিয়েছি, এটা কিন্তু আমার এইচটিএমএল জানে না, কারণ একে আমি এখনো বলিনি যে এই এইচটিএমএলটাকে, মানে এই এইচটিএমএল এর ভেতরে আমরা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ব্যবহার করব, এটা আমি এখনো এইচটিএমএল কে বলিনি। তাহলে সেটাকে বলতে আমাদের কি ইউজ করতে হবে? আমাদের একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। লিঙ্ক ট্যাগ, লিঙ্ক ট্যাগের কাজই হলো, মানে এইচটিএমএল এর মধ্যে এক্সটার্নাল কিছু ফাইল লিঙ্ক করা, নামেই আছে লিঙ্ক, LINK, লিঙ্ক। তো আমি লিঙ্ক ট্যাগ ইউজ করে এক্সটার্নাল যে কোনো কিছু আমাদের এইচটিএমএল এর সাথে লিঙ্ক করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা এখানে আপাতত কি ইউজ করব, সিএসএস ইউজ করব। তো আমি যদি এখানে লিখি লিঙ্ক,
দেখুন এখানে লিঙ্ক লিখলেই ভিজুয়াল স্টুডিও কোড আমাকে একটা লিঙ্ক ট্যাগ দিয়ে দেয়। সেই লিঙ্ক ট্যাগের মধ্যে কি কি থাকে, একটা রেল বলে একটা লেখা থাকে, এটা একটা অ্যাট্রিবিউট। এই রেল অ্যাট্রিবিউটের নামই দেখুন, দিস অ্যাট্রিবিউট নেমস আ রিলেশনশিপ অফ দ্য লিঙ্কড ডকুমেন্ট টু দ্য কারেন্ট ডকুমেন্ট। কি লেখা আছে, দিস অ্যাট্রিবিউট নেমস আ রিলেশনশিপ অফ দ্য লিঙ্কড ডকুমেন্ট টু দ্য কারেন্ট ডকুমেন্ট। এখানে রেলের মানে হচ্ছে রিলেশনশিপ, ঠিক আছে। এই রিলেশনশিপ অ্যাট্রিবিউটের কাজই হলো অ্যাকচুয়ালি এইচটিএমএল কে বোঝানো যে এখানে আমি যে লিঙ্ক ট্যাগ দিয়ে যেটাকে আমি লিঙ্ক করছি অ্যাকচুয়ালি সেটা আমাদের কোন ধরনের রিলেশনশিপ, ঠিক আছে। এটা কি আমাদের ফ্রেন্ড জোন, না আমাদের এটা রিলেশনশিপ, মানে একটা বলতে পারেন যে মাখো মাখো ব্যাপার, এরকম কিছু হতেই পারে, সেটা আমি বলছি না, এখন অতদূর যাচ্ছি না। কিন্তু এখানে রিলেশনশিপের মানেই হচ্ছে স্টাইল শিট বলে যে লেখাটা আছে, স্টাইল শিটের মানেই হচ্ছে এইচটিএমএল বুঝবে যে এখানে এইচরেফ এর মধ্যে, অর্থাৎ এই এইচরেফ আমাদের অ্যাট্রিবিউট আছে, এর মধ্যে আমাদের যেটা দেব, যে ফাইলের অ্যাড্রেস দেব, সেটা আমাদের কি হিসেবে অ্যাড হবে, সেটা একটা স্টাইল শিট হিসেবে অ্যাড হবে, মানে সেটাকে আমরা সিএসএস হিসেবে ইউজ করব। এই রেল স্টাইল শিট এটাকে রিমুভ করলেও আমাদের সিএসএসটা চলবে, কিন্তু এটা আমরা কেন রিমুভ করি না, কারণ লিঙ্ক ট্যাগ কিন্তু শুধুমাত্র সিএসএস এর জন্য ইউজ হয় না। লিঙ্ক ট্যাগ আমরা অন্য অনেক রকম জিনিসের জন্য ইউজ করি, সেগুলো আমরা এক এক করে দেখব, ঠিক আছে। সেটা এখানে আপাতত আমরা স্টাইল শিট হিসেবে রিলেশনশিপটাকে রাখবো, যাতে আমার এইচটিএমএল বুঝতে পারে আমি কোন ধরনের ফাইল লিঙ্ক করছি, একটা স্টাইল শিট অথবা একটা সিএসএস ফাইল। তো আমি এখানে কি করব, দেবো ডট স্ল্যাশ, এখানে লিখবো স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। এখানে ডট স্ল্যাশ দেওয়াটা ম্যান্ডেটারি না, আমি যদি শুধুমাত্র স্টাইল ডট সিএসএস লিখি তাও আমার কাজ করবে, ঠিক আছে। তো এখানে এইচরেফ এর মধ্যে আমি স্টাইল ডট সিএসএস দিয়ে দেবো, যেটা আমার এই ফাইলটা বানালাম, সেভ করি, ব্যাস হয়ে গেল। এবার আমি স্টাইল ডট সিএসএস এর মধ্যে আপাতত টেস্ট করে নিই যেটা আমার ঠিকঠাক লিঙ্ক হলো কিনা। তো আমি এখানে একটা এলিমেন্ট সিলেক্টর নেব H1, কারণ আমার এইচটিএমএল এর ভেতরে একটা H1 ট্যাগ রয়েছে। যদি আমি এটার কালার রেড করে দিই, সেভ করি, দেখুন এটার কালার রেড হচ্ছে, মানে আমার লিঙ্ক করা ঠিকঠাক হয়েছে। অর্থাৎ এই লিঙ্ক ট্যাগ যদি আমি রিমুভ করে দিই, দেখুন একবার কমেন্ট আউট করে দিচ্ছি, এটা কিন্তু আমার কাজ করবে না। তো এটা কিন্তু রেসপন্সিবল আমাদের এক্সটার্নাল সিএসএসকে এই এইচটিএমএল এর সাথে লিঙ্ক করার জন্য। এটাই আমরা এখান থেকেই করবো, এটাকে আপাতত আনকমেন্ট করে দিচ্ছি, ব্যাস। তো আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করছে। অলরাইট, এক্সটার্নাল সিএসএস এর ফাইল আমার রেডি। এবার আমরা কিছু কিছু সিলেক্টর দেখতে পারি। কি কি সিলেক্টর আমরা দেখব বলে দিই একবার। আমরা যাব আমাদের ডকুমেন্ট, মানে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে, এটা সবাই ওপেন করে নেবেন, যাদের কাছে অ্যাক্সেস আছে তারা এখান থেকে কিন্তু পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু সবকিছু পরপর পরপর দেওয়া থাকে, কি কি আমি পড়াবো, কি কি আমি না পড়াবো, সেগুলো সব এখানে আছে। অলরাইট, প্রথমে আমরা 3 রকমের সিলেক্টরটা প্রথমে দেখব, একটা আইডি, একটা ক্লাস, একটা এলিমেন্ট। এই 3টে সিলেক্টরই অ্যাকচুয়ালি আমাদের মেনলি কাজে লাগে, মানে এই 3টে সিলেক্টর আমাদের মেনলি কাজে লাগে বলতে এই 3টে দিয়েই আমরা যে কোনো ট্যাগকে টার্গেট করতে পারি। তাহলে বলবেন স্যার এর নিচের যে এই সিলেক্টরগুলো আছে এগুলো কি তাহলে আমাদের টার্গেটিংয়ের জন্য কাজে লাগে না? এগুলো টার্গেটিংয়ের জন্য কাজে লাগে, কিন্তু এগুলো আমরা ইউজ করি, এগুলো একটা ফরম্যাট হিসেবে আমাদের ইউজ করতে হয়। সেগুলো এক এক করে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ফরম্যাট বলতে আমরা ইউজ করবো এই 3টে সিলেক্টর প্রপারলি, কিন্তু আমরা মেথড হিসেবে ইউজ করবো এই পরের যে কটা আছে 5টা সিলেক্টরকে, ঠিক আছে। এখন শুনতে কনফিউজিং মনে হবে, কিন্তু এক এক করে যখন দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা কোন সিলেক্টরটা দেখব, প্রথমে দেখব আমরা আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর আমরা এটা কিছুটা আমরা দেখেছিলাম আমাদের বেসিক ক্লাসে। তো আইডি সিলেক্টরের মধ্যে যে নামটা আছে আইডি, আইডির ফুল ফর্মটা কে আমাকে বলতে পারবেন? এনিবডি? আইডি কথার ফুল ফর্ম কি, কে বলবেন আমাকে? যেটা মাথায় আসছে সেটাই বলুন। রিয়েল লাইফে আপনারা আইডি বলতে কি বুঝেন সেটাই বলুন আমাকে। আইডেন্টিটি। আইডেন্টিটি, ঠিক, তাহলে আমরা এটাই বুঝি। আইডেন্টিটি বলতে আমরা মানে আইডি কার্ড বলেন আপনাদের, যে একটা আইডি কার্ড প্রোভাইড করো, তো এরকম একটা আইডেন্টিটি কার্ড অথবা আইডি কার্ড আপনাদের কাছে কি আছে, আপনাদের নিজেদের কাছে যেটা থাকে সবসময়, কি আছে আপনাদের কাছে আইডেন্টিটি প্রুফ একটা, কে বলতে পারেন ওকে? ভোটার কার্ড, আইডি কার্ড, ভোটার কার্ড, আইডি কার্ড, আর একটা মানে আপনাদের খুব আধার common, কার্ড। আধার আধার কার্ড। আধার কার্ডটা কিন্তু আপনাদের সবার কাছে আছে, মানে যারা ইন্ডিয়া থেকে আছেন তার সবার কাছে আধার কার্ড থাকাই দরকার, মানে উচিত। আধার কার্ড যে আপনাদের কাছে সবার আছে, এই আধার কার্ডে আপনাদের যে নাম্বারটা থাকে, সেই নাম্বারটা কি কারোর সাথে আপনার ম্যাচ হয়? মানে আপনার যে আধার কার্ডের নাম্বার, সেই নাম্বারটা কি অন্য কারোর আধার কার্ডে আপনি খুঁজে পেয়েছেন এখনো? কে আমাকে না, বলবেন? না স্যার, ঠিক আছে, এটা ইন্ডিভিজুয়াল নাম্বার। সবাই বলছেন না, আমরা এগ্রি করি সেই বিষয়ে। মানে আপনার আধার কার্ডের নাম্বার আর আমার আধার কার্ডের নাম্বার সবসময় আলাদা হতেই হবে। তো এই যে ব্যাপারটা, এই যে ফ্যাক্টর, আধার কার্ডের নাম্বার আপনার আমার সবসময় আলাদা হয়, এটাই কিন্তু একটা আইডেন্টিটি প্রুফ। মানে ওই আধার কার্ডের নাম্বারটা জাস্ট আপনার জন্যেই বলতে পারেন যে বাধ্য, ঠিক আছে। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সিএসএস এর মধ্যেও এরকম একটা লজিক আমাদের থাকে। মানে
সিএসএস এর মধ্যে আমাদের কাছে কিন্তু অনেক রকমের ট্যাগ থাকে। মানে ধরুন এইচটিএমএল এর মধ্যে শুধু একটা h1 ট্যাগ তো আমি ইউজ করব না, আমার কাছে ধরুন আরও 4টে h1 ট্যাগ আছে। তো আমি 4টে h1 ট্যাগ কীভাবে বানাবো, ধরুন 4টে এইভাবে। প্রথমটার মধ্যে আমি লরেম 5 লিখছি অথবা 3 লিখছি, তারপরেরটার মধ্যে লরেম লিখছি 5, ঠিক আছে। তারপরেরটার মধ্যে আমি কি লিখবো, লরেম ধরুন 6, তারপরেরটার মধ্যে আমি কি লিখবো, ধরুন লরেম 7, ব্যাস, ঠিক আছে। যাই আমার ডকুমেন্টের মধ্যে, আমি একটু জুম আউট করি, ওকে। এবার দেখুন এখানে প্রত্যেকটা হেডিং আমার আলাদা একটু লেন্থের আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা লেন্থ কিন্তু আলাদা আছে, ভালো করে দেখে বুঝতে পারবেন। মানে এটার মানে আমি কি বোঝাতে যাচ্ছি, মানে এখানে প্রত্যেকটা হেডিং আমাদের ডিফারেন্ট, আমি এটাই বোঝাতে যাচ্ছি এখানে, ঠিক আছে। প্রত্যেকটা লেন্থ আলাদা, মানে প্রত্যেকটা হেডিং আমার ডিফারেন্ট আছে। এবার আমি যদি আপনাদের একটা কোয়েশ্চেন করি যে যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের এটাই কাজ হবে, এখানে কটা হেডিং আছে, আমার 5টা হেডিং আছে, 5টা হেডিংয়েই 5 রকমের কালার দিতে হবে। কোয়েশ্চেনটা এইভাবে বুঝবেন, এখানে 5টা হেডিং ট্যাগ আছে আমাদের, h1 ট্যাগ 5টা, এই 5টা h1 ট্যাগে আমাদের হেডিংয়ের 5 রকমের কালার দিতে হবে। তাহলে আপনারা কোন অ্যাপ্রোচ প্রথমে নেবেন বলুন আমাকে। একটা একটা অ্যাপ্রোচ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস ইউজ করে 5টা h1 ট্যাগে 5 রকমের কালার আপনি দিলেন, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু আমি যদি বলি ইনলাইন সিএসএস ইউজ করা যাবে না, ইন্টারনাল অথবা এক্সটার্নাল সিএসএস আপনাকে ইউজ করতে হবে, অর্থাৎ যেখানে একটা সিলেক্টারের ফ্যাক্টর থাকবে, অর্থাৎ যেখানে আপনি h1 ট্যাগগুলোকে সিলেক্ট করে সেখানে কালারটা দেবেন। তাহলে আমরা এটা আরেকটা উপায় করতে পারি, সেটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর ইউজ করে। আমি যদি এলিমেন্ট সিলেক্টর ইউজ করি এখানে h1, এখানে যদি একটা কালার দিই ধরুন রেড, সেভ করি, প্রত্যেকটা h1 ট্যাগ আমাদের লাল কালারের হয়ে গেছে। তাহলে এটা কি কোনো ইউনিক ফ্যাক্টর হলো, হ্যাঁ কি না? মানে এটা কি কোনো একটা বলতে পারেন যে এটার কি কোনো ইউনিকনেস আছে, মানে এটা কি ওয়ান অফ এ কাইন্ড, যে প্রত্যেকটা কালার কি আলাদা আছে এখানে, সহজ কথায় যাকে বলে, নেই, তাই তো। এটা আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রত্যেকটার কালার কিন্তু সেম। তাহলে এদের মধ্যে ইউনিক ফ্যাক্টরটা কি, ইউনিক বলতে যেটা আমি যেটা বললাম যে প্রত্যেকের কালার আলাদা হতেই হবে। যদি আমার সেটা করতে হয় তাহলে আমাদের সিএসএস এর মধ্যে একটা জিনিস হয় যেটাকে বলা হয় একটা আইডি সিলেক্টর, অর্থাৎ আপনি প্রত্যেকটা h1 ট্যাগে একটা আইডি অ্যাট্রিবিউট দেবেন, প্রত্যেকটা h1 ট্যাগে একটা আইডি অ্যাট্রিবিউট দেবেন, যেটার কিন্তু নাম ডিফারেন্ট হতেই হবে। মানে যেমন আমাদের আধার কার্ডের নাম্বার আপনার আধার কার্ডের নাম্বার ডিফারেন্ট হয়, সেরকমই এখানে প্রত্যেকটা h1 ট্যাগে যে আইডিটা আপনি দেবেন সেটা প্রত্যেকটার সাথে আলাদা হতেই হবে, নাহলে কিন্তু সেটার আইডি হিসেবে পরিচিত হবে না। তো এখানে আমি সেটাই করব। তাহলে আমি প্রথমে কি করব, আইডি লিখব, লিখে ধরুন এটার নাম দেবো হেডিং -1। এখানে ড্যাশ দিয়ে লিখছি কারণ আইডির মধ্যে কোনো গ্যাপ হয় না, সব কিছু আমার ড্যাশ দিয়েই লিখতে হবে। যদি আমাদের এরকম কোনো লেখা থাকে হেডিং -1 এইভাবে আমি লিখবো, ঠিক আছে। স্পেস কিন্তু সিএসএস এর মধ্যে খুব ম্যাটার করে, সেই কারণে বলছি স্পেস না দিয়ে যেখানে আপনার স্পেস দেওয়ার দরকার হবে সেটাকে একটা ড্যাশ দিয়ে অথবা একটা আন্ডারস্কোর দিয়ে এইভাবে রিপ্লেস করে দেবেন। তো আমি এখানে ড্যাশ দিয়ে দিচ্ছি কারণ দেখতে একটু সুবিধা হয়। তাহলে এটার আমি আইডি দিলাম হেডিং 1, এটার নাম দেবো আমি হেডিং 2, দেখা যাক আমার এআই হ্যাঁ হেল্প করছে, ওকে অলরাইট। এখানে এই h1 নাম দেবো একটা হেডিং ধরুন 3, এটার নাম দেবো আমার এআই দিক একটু হেল্প করুক, হেডিং 5, অলরাইট। 5টা হেডিং ট্যাগে 5 রকমের আমাদের আইডি দিয়েছি আমি, সেটা কি সবাই দেখে আমরা বুঝতে পারছি, হ্যাঁ কিনা একটু আমাকে বলুন আগে। ইয়েস স্যার। সবাই দেখে বুঝতে পারছি সবাই, হ্যাঁ ওকে। মানে 5টা হেডিং ট্যাগে 5 রকমের আইডি আমার রয়েছে। তাহলে আমি এখানে এটা দিয়ে বোঝাতে কি চাইছি, এটা দিয়ে আমি একটাই কথা বোঝাতে চাইছি যে প্রত্যেকটা h1 ট্যাগ আমার প্রত্যেকটার থেকে ডিফারেন্ট। মানে প্রত্যেকে ধরুন এটা হচ্ছে আধার কার্ড নাম্বার, সেটা আমার প্রত্যেকটার কিন্তু ডিফারেন্ট আছে, হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, ঠিক আছে। এবার আমি কি করতে পারি, আমি সিএসএস এর মধ্যে এখানে h1 ট্যাগকে এইভাবে কল না করে আমি আইডি দিয়ে দিয়ে ডাকবো। অর্থাৎ ভাবুন আপনাকে যদি কেউ আধার কার্ডের নাম্বার দিয়ে ডাকে সেরকম কিন্তু এখানেও সেই ব্যাপারটা আসবে, ঠিক আছে। তো এখানে আমি এর একটা আইডি, সেটা হচ্ছে আমার যেটা আমি প্রোভাইড করেছি এখানে দেখুন, এই আইডি দিয়ে এদেরকে কল করব অথবা টার্গেট করব। আইডি অ্যাট্রিবিউট বা আইডি সিলেক্টর সিএসএস এর মধ্যে ইউজ করার জন্য আমাদের কিন্তু একটা স্পেশাল ফরম্যাটিং ইউজ করতে হয়। স্পেশাল কিছুই না, জাস্ট দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন। তো আইডি সিলেক্টর ইউজ করার জন্য আমি এখানে একটা কমেন্ট লিখি, এটার নাম হবে আইডি সিলেক্টরস, ওকে। তো আমি এখানে কি করব, আইডি লেখার জন্য আমি দেবো একটা হ্যাশট্যাগ, এটাকে বলে হয় একটা হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের মানে সিএসএস বুঝবে এটা একটা আইডি সিলেক্টর। হ্যাশট্যাগের পরে কোনো গ্যাপ না দিয়ে আমি লিখবো হেডিং 1। হেডিং 1 মানে কোন h1 ট্যাগটা, হেডিং 1 মানে হচ্ছে আমার এই h1 ট্যাগ, এই যে, ঠিক আছে। এটা দিয়ে আমি আইডি দিয়ে কল করছি, মানে আমি এর আধার কার্ডের নাম্বার দিয়ে ধরুন ডাকছি, তো আমাকে সারাকে দেবে এই h1 ট্যাগ।
আমি যদি এখানে গিয়ে H1 এর মধ্যে এবার একটা কালার লিখি, দেখুন রেড, কে শুধুমাত্র কালারটা নিল, শুধুমাত্র কিন্তু আমার যে H1 ট্যাগের আইডি আমার যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু আমার কালারটা নিয়েছে। তাহলে সেইভাবে আমি এখানে প্রত্যেকটার কালারকে ডিফারেন্ট করতে পারি। তো আমি এখানে কি করব দেখি, হেডিং 2 কালার গ্রিন, হেডিং 3 কালার ব্লু, খুব সুন্দর, হেডিং 4 কালার ইয়েলো, খুব সুন্দর, হেডিং 5 কালার অরেঞ্জ। এবার যদি আমি এটাকে সেভ করি, একটা জিনিস নোটিস করবেন, প্রত্যেকটা H1 ট্যাগের কালার কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। সেভ করি, দেখুন আমার এখানে যেটা কোয়েশ্চেন ছিল প্রত্যেকটা H1 ট্যাগের কালার ডিফারেন্ট দিতে হবে, এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এক্সটার্নাল সিএসএসও আমি ইউজ করলাম, এদিকে আমার প্রত্যেকটা H1 ট্যাগের কালার প্রত্যেকটার সাথে ডিফারেন্ট। এটাই হচ্ছে আইডি সিলেক্টর। আইডি কথার মানেই যেমন আমরা বলি, সিম্পল ভাষায় বুঝবেন, আধার কার্ডের এক্সাম্পলটা মনে রাখবেন। যেমন আপনার আধার কার্ডের নাম্বার আমার আধার কার্ডের নাম্বার ডিফারেন্ট, সেরকমই কোডের ভেতরেও অথবা সিএসএস এর ভেতরেও এই আইডি সিলেক্টর ইউজ করে আমি কিন্তু সেম ট্যাগকে আলাদা আলাদা নামে ডাকতে পারি। যেমন এখানে আমি একটা H1 ট্যাগ ইউজ করেছি, H1 ট্যাগের কিন্তু প্রত্যেকটার আইডি কিন্তু এখানে ডিফারেন্ট আছে, এইভাবেই কিন্তু আইডি সিলেক্টর ইউজ করা হয়। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা এটা কিন্তু মনে রাখা দরকার, একটা আইডি কখনো রিপিট করবেন না। মানে হেডিং 1 যাকে দিয়েছেন সেই হেডিং 1 আইডিটা আপনি কোনো অন্য জায়গায় গিয়ে দেবেন না, এটা কিন্তু আমার রেকমেন্ডেশন। আর এটা সিএসএস নিজেই বলে, আইডি যেমন আপনার আধার কার্ডের নাম্বার আলাদা, সেরকমই কিন্তু সবার এখানে আধার কার্ডের নাম্বারটা ডিফারেন্ট দিতেই হবে, এটাই কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, এটাই কিন্তু আইডির একটা পরিচয়। যদি আপনি এখানে সেম করে দেন কোনো অসুবিধা হবে না। দেখুন আমি এখানে হেডিং 1 করে দিলাম, কোনো অসুবিধা কিন্তু হবে না, কিন্তু এটাকে এইভাবে ইউজ করা হয় না। এটা যদি এইভাবে ইউজ করেন তাহলে অন্য একটা সিলেক্টর আছে যেটা কিন্তু ক্ল্যাশ হয়ে যাবে, মানে যেটাকে বলা হয় একটা ক্লাস সিলেক্টর, সেটা কিন্তু আমাদের ক্ল্যাশ করবে। অর্থাৎ ক্লাস সিলেক্টরের কাজ কিন্তু এরকমই, সেটাও এক এক করে বুঝবো আমরা। আইডি সিলেক্টর নিয়ে কার অসুবিধা আছে হ্যান্ড রেজ করুন, বলুন। আইডি সিলেক্টর নিয়ে কারো যদি প্রবলেম থাকে আমাকে একটুখানি বলুন যে স্যার আমি বুঝতে পারিনি। অসুবিধা নেই, ওকে। যদি প্রবলেম থাকে পরে আমাকে বলবেন যে স্যার আমি এখানে বুঝতে পারিনি। ওকে, ঠিক আছে। নেক্সট আমাদের কি আসছে, আমাদের কাছে আসছে ক্লাস সিলেক্টর। কি আসছে, ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটাই আপনারা সব থেকে বেশি ইউজ করবেন। ঠিক আছে, আইডি সিলেক্টর আপনার খুব একটা দরকার পড়বে না, ক্লাস সিলেক্টরটাই আপনারা সব থেকে বেশি আপনার জীবনে ইউজ করবেন। কারণ টেলউইন্ড হোক, তারপরে আমাদের বুটস্ট্র্যাপ হোক, সব কিছু কিন্তু এই ক্লাস সিলেক্টরের উপরেই বেস করে বানানো। ঠিক আছে, সেই কারণে ক্লাস সিলেক্টরটাকে সব থেকে বেশি পরিমাণে আপনারা নিজেরা ইউজ করবেন, তাহলেই আপনার আউটপুটটা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। তাহলে এবার আমাদের টপিক কি, আমাদের টপিক হচ্ছে ক্লাস সিলেক্টর। আমি এখানে একটা কমেন্ট দিয়ে রাখি, এটা হচ্ছে আমাদের আইডি সিলেক্টরস। ওকে, আর এটাকে পুরোটাকে কমেন্ট আউট করে দিই। হলো, কোড যেহেতু আমি পাবলিশ করব সেই কারণে। তো এবার আমি আসছি ক্লাস সিলেক্টরের উপরে। তাহলে এখানে আমি আপাতত একটা H1 ট্যাগ নিচ্ছি, আমি এআই এর ভরসা অত করবো না, আমি এটাকে সেভ করি আগে, আমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমি ধরুন একটা H1 ট্যাগ বানাচ্ছি, আমার H1 ট্যাগ একটা বানাতে হবে না। আমি এখানে কি করব, এই এক্সাম্পলটা আমি হয়তো ফ্রি ক্লাসে অথবা আমাদের যে পেইড ক্লাস সরি বেসিক ক্লাসে যেটা ছিল সেখানে আমি এই এক্সাম্পলটাই ইউজ করেছিলাম। আমি ধরুন 4টে H1 ট্যাগ নেব। ঠিক আছে, 4টে H1 ট্যাগের মধ্যে আমি এখানে 4 জনের দুটো H1 ট্যাগকে সেম রাখবো, আর দুটো H1 ট্যাগকে মানে সেম, মানে দুটো দুটো করে পেয়ারে আমি ডিফারেন্সিয়েট করছি এক কথায়। মানে একটা H1 ট্যাগের কন্টেন্ট একরকম হবে, দুটোর কন্টেন্ট একরকম হবে আর দুটোর কন্টেন্ট একরকম হবে, এরকম করে পেয়ার। ঠিক আছে, জোর জোর করে যাকে বলে। তো আমি এখানে H1 ট্যাগে একটা নাম দিই, ধরুন ঐন্দিল গোলদার। ঐন্দিল গোলদার, এটার নামও আমার সেম থাকবে, ঐন্দিল। ওফ, ঠান্ডায় হাত চলছে না। অলরাইট, দুটোর নাম দিলাম ঐন্দিল গোলদার, আর একটার নাম কার দেওয়া যায়, ধরুন সঞ্জয় বাবুর নামটাই দিই, সঞ্জয় দাস। ঠিক আছে, এখানে আমি এটার নামও চেঞ্জ করে দিচ্ছি, সঞ্জয় দাস। সেভ করি। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করলাম, দুটো H1 ট্যাগের মধ্যে একরকম কন্টেন্ট আছে, অর্থাৎ ঐন্দিল গোলদার দুটো আছে, সঞ্জয় দাস দুটো আছে। তাহলে কোশ্চেনটা খুবই অবভিয়াস কোশ্চেন একটা। আমি চাই যে দুটো H1 ট্যাগে ঐন্দিল গোলদার লেখা আছে সেই দুটো H1 ট্যাগের কালার একরকম হবে, আর যে দুটোর মধ্যে আমাদের সঞ্জয় দাস মানে সঞ্জয়বাবুর নাম লেখা আছে সেই দুটো ট্যাগের কালার একরকম হবে। কোশ্চেনটা বোঝাতে পারলে একটুখানি হ্যান্ড রেজ করবেন। কোশ্চেনটা কি বোঝাতে পেরেছি সবারকে, একটুখানি বলুন আমাকে। ওকে, কোয়েশ্চেন হচ্ছে এটাই, অর্থাৎ দুটো H1 ট্যাগের মধ্যে যা কন্টেন্ট আমাদের সেম আছে সেই দুটোর কালার একরকম হবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ইউজ করব ক্লাস সিলেক্টর।
কি ইউজ করব? আমরা ইউজ করব ক্লাস সিলেক্টর। তো ক্লাস কথার মানে কি? ক্লাস কথার মানেটা আমাকে কে বোঝাতে পারবেন একটুখানি বলুন আমাকে। এনিবডি? যারা অলরেডি জানেন তারাও বলতে পারেন, যারা জানেন না তারাও ট্রাই করতে পারেন। বলুন। ক্লাস তো স্যার শ্রেণী। শ্রেণী, ঠিক। তাহলে একটুখানি একই বৈশিষ্ট্যের সেটা বেশগত হতে পারে বা কোনো কমন আইডিয়া হতে পারে হুম বা মেধাদিকে এক হতে পারে, হুম তাদেরকে আমরা এক শ্রেণীভুক্ত করতে পারি একদম। বা একই সাইজের হতে পারে। হ্যাঁ, তাও হতে পারে, একদম কারেক্ট। তাহলে শঙ্করবাবু যেটা বললেন ওটাই আপনারা শুনুন। মানে উনি কি বলতে চাইলেন এবার বলি। ক্লাস মানে হচ্ছে শ্রেণী। যেমন আমাদের স্কুল লাইফে আমরা যেমন ক্লাস ফাইভের মধ্যে ক্লাস ফাইভেরই সব বাচ্চারা থাকতো, সেখানে কিন্তু ক্লাস সিক্সের বাচ্চা এসে কেউ বসতো না, ঠিক আছে? ক্লাস ফাইভের মধ্যে ক্লাস ফাইভের স্টুডেন্ট থাকতো, ক্লাস সিক্সের মধ্যে ক্লাস সিক্সের স্টুডেন্ট থাকতো। সেরকম করে কিন্তু প্রত্যেকটা ক্লাসের মধ্যে সেই ক্লাসেরই স্টুডেন্টরা থাকতো। বুঝতে পারলাম? এবার ক্লাস ফাইভের ধরুন বা যে বাচ্চাগুলো আছে, আমি একটু নেকে দেখাই। ধরুন আমাদের কাছে যে ক্লাস ফাইভের বাচ্চাগুলো আছে, এটাকে ধরুন আমি বলি ক্লাস ফাইভ স্টুডেন্টস, ঠিক আছে? আমার কোয়েশ্চেন হলো ক্লাস ফাইভের যে বাচ্চাগুলো আছে তাদেরকে আমি একটা লজেন্স দিতে চাই। এইভাবে ভাবুন। তাহলে ক্লাস ফাইভের যারা বাচ্চাগুলো আছে তাদের আমি চাইছি কি প্রত্যেকে একটা করে লজেন্স পাবে। তাহলে আমাদের টিচার রুমে বসে মিটিং হলো যে ক্লাস ফাইভের যারা বাচ্চা আছে তাদেরকে একটা করে লজেন্স দেওয়া হবে, তাহলে সবাইকে ডাকা হোক। তাহলে এখানে কোনটা আপনাদের কাছে এফিশিয়েন্ট মনে হচ্ছে? যদি আমি ক্লাস ফাইভের যে কটা বাচ্চা আছে, ধরুন 200টা বাচ্চা আছে, সেই 200 জনের নাম যদি এক এক করে ডেকে তাদেরকে ডাকি এক জায়গায় করি, সেটা ভালো হবে? না আমি তাদের কাছে গিয়ে একবার শুধু বলবো ক্লাস ফাইভের যারা বাচ্চারা আছো তারা একবার চলে আসো? কোনটা আপনাদের কাছে বেটার মনে হয়? মাস্টারদা স্যার। সবাই এগ্রি করি সেই কথায়? হ্যান্ড রেজ করে দিন যদি এগ্রি করি। মানে আমি যদি এক এক করে সবার নাম ডাকি, না আমি শুধু বলবো যে ক্লাস ফাইভের যারা আছে তারা চলে আসো? কোনটা আপনাদের কাছে বেশি ভালো মনে হয়? আমার কাছে তো ক্লাস ফাইভের যে নামটা দিয়ে ডাকবো সেটাই আমার কাছে ভালো মনে হচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু এটা দিয়ে এটাই মানে এই কনসেপ্টটা এখানেই কাজে লাগে। আমাদের সিএসএস এর ভেতরে এরকম কিছু কিছু মানে আপনাদের ট্যাগের কিছু স্টাইল থাকবে, যেগুলোকে একরকমই আর আপনাদের রাখতে হবে। মানে কিছু কিছু ট্যাগের স্টাইলিংটা আপনাদের সেম রাখতে হবে, ঠিক আছে? এবার আপনার যদি সেম স্টাইল রাখতে হয়, আপনি কি প্রত্যেকটা ট্যাগের জন্য সেম স্টাইলের জন্য ধরুন আইডি লিখছেন, এই H1 ট্যাগের জন্য একটা আইডি লিখলেন, সেখানে সেম স্টাইল হলো। আবার এর জন্য একটা আইডি লিখলেন, সেখানেও একটা সেম স্টাইল হলো। মানে কেমন করে বলছি একবার প্র্যাকটিক্যালি দেখবো। ধরুন হেডিং, এটার নাম দেবো 1, ঠিক আছে? এটা আইডি অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা কিন্তু ক্লাসের মধ্যে পড়ছে না, আমি জাস্ট ডেমনস্ট্রেট করছি। ধরুন হেডিং 2। আমি যদি হেডিং 1 আর হেডিং 2কে আবার এইভাবে ধরি, দেখুন এখানে এখানে আমি ধরুন হেডিং 2 এরও কালার রেড করব। আমি এখান থেকে এগুলোকে কমেন্ট আউট করবো, এক সেকেন্ড, ঠিক আছে? হেডিং 1 আর হেডিং 2 আমি আইডি আলাদা নিয়েছি, কিন্তু কালার কিন্তু দুটোরই সেম। দেখি গিয়ে কোথায় আছে, দেখুন এখানে কালার কিন্তু সেম আছে, কিন্তু আমাদের এক লাইন বেশি সিএসএস লিখতে হয়েছে। এক লাইন না, এখানে 3 লাইন। এখানে আমাদের 3 লাইন বেশি সিএসএস লিখতে হয়েছে। তো এখানে আমি যেমন বললাম এক্সাম্পলে যে প্রত্যেকের নাম ধরে, ক্লাস ফাইভের প্রত্যেকের স্টুডেন্টের নাম ধরে ডাকার থেকে ভালো আমি শুধুমাত্র বলবো যে ক্লাস ফাইভের যারা আছো তারা চলে আসো। এটাই তাহলে এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। কারণ এখানে যে দুটো ট্যাগের আমার কালার সেম রাখতে হবে, তাদেরকে আমি কি করব, একটা ক্লাসের অন্তর্ভুক্ত করে দেবো। ধরুন এখানে আমি একটা ক্লাস লিখবো, ক্লাস লিখে নাম দেবো ধরুন কালার রেড, ঠিক আছে? কি নাম দিলাম? কালার রেড। তাহলে এখানেও আমি সেটাই প্রোভাইড করব, যেহেতু আমি এই দুটোকে সেম ক্লাসের অন্তর্ভুক্ত করতে চাইছি। কালার কি দেবো? রেড নামে একটা ক্লাস বানালাম। তাহলে এবার আমি কি করব, এবার আমার ক্লাস অ্যাট্রিবিউট আসবে, সরি ক্লাস সিলেক্টর আসবে। কিভাবে ওটাকে ইউজ করতে হয় আমি এখানে একটা কমেন্ট আউট করি। ক্লাস সিলেক্টর, ক্লাস সিলেক্টর কিন্তু একটা ফুল স্টপ দিয়ে লেখা হয়, যেমন আইডি একটা হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, সেরকমই ক্লাস সিলেক্টর কিন্তু একটা ফুল স্টপ দিয়ে লেখা হয়। মানে একটা ফুল স্টপ দেওয়া মানে আমি সিএসএস কে বোঝাচ্ছি আমি একটা ক্লাস সিলেক্টর ইউজ করছি এখানে। তো আমি এখানে কি করব, কালার লিখবো রেড, যে ক্লাসের নাম আমি এখানে দিয়েছিলাম, এই যে কালার রেড লিখলাম। লেখার পরে এবার যদি এর মধ্যে গিয়ে আমি লিখি কালার রেড, যদি আমি সেভ করি, দেখুন আমার যে দুটো ট্যাগের মধ্যে ক্লাস দেওয়া ছিল সেই দুটো ট্যাগেই কিন্তু আমার কালারটা নিয়ে নিয়েছে। তাহলে আমাদের 3 লাইন কম সিএসএস লিখতে হলো, যেটা আগের বার আমরা কি করে করছিলাম, আগের বার আমাদের আইডি দিয়ে ডিফারেন্ট আইডি নিয়ে আমরা কিন্তু কালারটাকে সেম করার চেষ্টা করছিলাম। কিন্তু আমরা ক্লাস ইউজ করলাম, আমাদের একবারে একটা ক্লাস লিখে যে কটা ট্যাগে আমরা সেটাকে অ্যাক্টিভেট করব সেই কটা ট্যাগেই কিন্তু সেটা কালারটা নিয়ে নেবে। আমি যদি এই সঞ্জয় বাবুর ক্লাসেও যদি আমি এখানে লিখে দিই যে কালার ব্লু, সরি কালার রেড করে দিই, এনার কালারটাও রেড হয়ে যাবে। মানে
সঞ্জয়বাবু ধরুন বাইরের কোনো স্টুডেন্ট, তাকে আমি ক্লাস 5-এর স্টুডেন্টদের মধ্যে যোগ করে দিয়েছি। ঠিক আছে, এটাই কিন্তু ক্লাস সিলেক্টরের কাজ। মানে একসঙ্গে মানে কিছু সিএসএস আমরা যদি একসঙ্গে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা সেটাকে ক্লাসের মধ্যে রাখবো। ক্লাস সিলেক্টরটাই আপনারা মোস্ট অফ দ্য কেসেসে ইউজ করবেনই করবেন, কারণ এটাই কিন্তু সবথেকে এফিশিয়েন্ট ওয়েতে প্রত্যেকটা স্টাইল অ্যাপ্লাই করতে সাহায্য করে আমাদের। বোঝাতে পারলাম? এটাই কিন্তু সবথেকে এফিশিয়েন্ট ওয়েতে আমরা অ্যাপ্লাই করি। তাহলে এখানে আমরা আর একটা ক্লাস বানাবো, সঞ্জয়বাবুকে আমরা অন্য একটা ক্লাসে অ্যাক্টিভেট করবো। ঠিক আছে, ধরুন এনার ক্লাস হবে কালার ব্লু, মানে ব্লু ক্লাসে আমি এনাকে অ্যাপ্লাই করছি ক্লাস কালার ব্লু। সেভ করি। এবার আমি কি করব, কালার ব্লু এটাকে কি করে বানাবো, সেম মেথডস, এখানে যাব, ডট দেব, লিখবো কালার ব্লু, একটা সেকেন্ড ব্র্যাকেট, কালার করে দেবো ব্লু, ব্যাস। বোঝাতে পারলাম ক্লাস সিলেক্টর? যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ অথবা মাইক খুলুন, মাইক খুলে আমাকে বলে দিন যে স্যার আমি বুঝতে পারিনি। কারোর যদি কোনো প্রবলেম থাকে বলুন। সাবরা ম্যাম বলুন। স্যার কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বোঝাতে পেরেছি ক্লাস সিলেক্টর কেন আমরা ইউজ করি। এবার এবার একটা জিনিস যেটা আমি বেসিক ক্লাসে বোঝাইনি, সেটা এবার আপনাদের ক্লাস সিলেক্টরের মধ্যে বোঝাবো। সেটা কি, ক্লাস কিন্তু আমাদের মাল্টিপল আমরা রাখতেই পারি। মানে কি, আমরা ক্লাস একটা রেখেছি কালার রেড, মানে এইভাবে ভাবুন, যে ক্লাস 5-এ পড়ে, ঠিক আছে, যে ক্লাস 5-এ পড়ে, একবার আমি আমাদের এক্সক্যালিড্রতে যাই, যে ক্লাস 5-এর স্টুডেন্টগুলো আছে তারা ধরুন একটা কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত আছে, মানে তারা একটা কোর্সের মধ্যে আছে, কোর্সের নামটা আমি বলবো এক সেকেন্ড, ধরুন তারা একটা কোর্সের মধ্যে আছে, কোর্সের নাম ধরুন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, মানে ক্লাস 5-এর প্রত্যেকটা স্টুডেন্ট একটা কোর্সের অন্তর্ভুক্ত আছে, তার নাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স। ঠিক আছে, মানে ক্লাস 5-এর স্টুডেন্টগুলো ওয়েব ডেভেলপমেন্ট শিখছে। তাহলে আমি চাই ক্লাস 5-এর স্টুডেন্ট যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখছে তাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করব। কি বললাম, যারা ক্লাস 5-এর স্টুডেন্ট আছে তাদের কালার তো রেড হয়েই গেছে, দেখুন এখানে এই যে। তাহলে আমি চাইছি যারা 5-এ পড়ে তারা কি করবে, তাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, যেটা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড কালার হবে। ঠিক আছে, তার জন্য আমি কি করব, আমি এখানে আমার নামটা চেঞ্জ করে দিচ্ছি, ধরুন এখানে ক্লাস 5-এর স্টুডেন্ট হবে, এটা ক্লাস 5 স্টুডেন্ট, এটার নাম আমি চেঞ্জ করে দেবো, ধরুন আমি ক্লাস 5-এ পড়ি, এইভাবে ভাবুন, এটাকে আমি এভাবে চেঞ্জ করে দিচ্ছি, ব্যাস। তাহলে আমি কি বলতে চাইছি বুঝুন, ক্লাস 5-এর যারা স্টুডেন্ট আছে তাদের তো একটা রেড কালার তো দেবই দেবো, কিন্তু আমি চাই এদের একটা ব্যাকগ্রাউন্ড কালারও থাকবে। তাহলে আপনি সহজ কথায় কি বলবেন, সহজ কথায় বলবেন কি স্যার, যাদের একটা ক্লাস রেড কালার রেড যাদের করা আছে সেখানে কি আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছেন না কেন, তাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, যার নাম হবে ধরুন কি দেওয়া যায়, কিসের সাথে কালার রেডের সাথে কি ভালো লাগবে, ইয়েলোই হয়তো ভালো লাগবে, একটু ফুটবে বেশি। দেখুন এটা করলেই আমাদের কাজটা মিটে যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু অন্য কিছু করার দরকার নেই। কিন্তু এবার একটা ক্যাচ আছে এর মধ্যে, ক্যাচ বলতে এর মধ্যে একটা সুন্দর একটা ব্যাপার হবে। কি হবে, সঞ্জয়বাবু আমাদের কি করছেন, সঞ্জয়বাবু হচ্ছেন আমাদের ক্লাস 6-এর স্টুডেন্ট। ঠিক আছে, সঞ্জয়বাবু ইনি হচ্ছেন আমাদের ক্লাস 6-এর স্টুডেন্ট, এনার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি ক্লাস 6। ঠিক আছে, ক্লাস 6-এর স্টুডেন্ট আছেন এখানে, ধরুন সঞ্জয়বাবু না আরও একজন আছেন যার নাম ডিফারেন্ট একটা, আমাদের এখান থেকে তুলি, ধরুন দেবশ্রী ম্যাম আছেন। ওকে, এনার নামটা আমার প্রথমে দেখতে পেয়েছি আমি, ডোন্ট মাইন্ড ম্যাম, দেবশ্রী ম্যাম। ওকে, দেখুন তাহলে সঞ্জয়বাবু আছেন ক্লাস 6-এ পড়েন, দেবশ্রী ম্যামও আছেন ক্লাস 6-এ পড়েন, এইভাবে ভাবুন। এবার এনাদের মধ্যে একটা জিনিস নোটিস করুন, এনাদের কিন্তু কালার ডিফারেন্ট আছে, কিন্তু এনারা কোথায় আছেন, এনারা পড়েন ক্লাস 6-এ, ক্লাস 6 স্টুডেন্টস। ঠিক আছে, কিন্তু এনারা কি চাইছেন, এনারা চাইছেন যে এনারাও ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, মানে এনারা চাইছেন কি, এনারা হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান। তাহলে যারা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে আসতে চায় তাদের কি হবে, তাদের কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ডের ইয়েলো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না একটুখানি বলুন আমাকে, যারা ওয়েব ডেভেলপমেন্টে আসবে তাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের ইয়েলো করতে হবে, তাই তো? আমরা জানি সেটা, হ্যাঁ কি না একটুখানি বলুন আমাকে। হ্যাঁ স্যার। ঠিক বোঝাতে পারছি কি, সেটা একবার বলুন, এক্সাম্পলটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। সবাই সবাই যারা যারা এক্সাম্পল বুঝতে পারছেন একটুখানি হ্যান্ড রেজ করে দিন আমাকে। এক্সাম্পলটা যাদের বোঝাতে পারছে একটুখানি প্লিজ হ্যান্ড রেজ করে দেবেন, তাহলে আমি বুঝতে পারি যে বোঝাতে পারছি। ঠিক আছে, অলরাইট, থ্যাংক ইউ। তাহলে কি বললাম, যারা ক্লাস 6-এ পড়ে তারাও চায় যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবে, আর যারাই ওয়েব ডেভেলপমেন্ট শিখবে তাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে যাবে।
তাহলে আপনি কি বলবেন, তাহলে স্যার আপনি যারা ক্লাস 6-এ পড়ে তাদের কালারটাও ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিন ইয়েলো, তাহলে আমাদের কাজ মিটে যায়। তাহলে এরাও ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসের মধ্যে চলে আসলো, এইভাবে এনারাও ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসের মধ্যে ঢুকে গেলেন, ব্যাস এটাও করা যেতে পারে। কিন্তু এখানেও একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? ক্যাচটা হলো দেখুন, একটা প্রপার্টি আমাদের দুবার ইউজ করছি আমি, সেম প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড কালারের প্রপার্টি এখানেও ইউজ হয়েছে, এখানেও ইউজ হয়েছে। এটা কি কোনো এফিশিয়েন্ট ওয়ে হলো? এটা কিন্তু কোনো এফিশিয়েন্ট ওয়ে না, অর্থাৎ আমাদের কিন্তু কোড রিপিট হচ্ছে। কোডের ভেতরে একটা প্রিন্সিপাল হয় যার নাম হচ্ছে DRY। কি বলে তাকে? ডি, ভালো করে দেখবেন জিনিসটা, খুব মজাদার জিনিস। DRY মানে ড্রাই প্রিন্সিপাল। ড্রাই এর ফুল ফর্ম হলো ডোন্ট রিপিট ইয়োরসেলফ। এটা কোডের মধ্যে একটা, বলতে পারেন একটা মেথড অথবা একটা মেকানিজম। মানে কি? ডোন্ট রিপিট ইয়োরসেলফ, মানে আপনি যেটা করছেন সেটাকে রিপিট করবেন না। এখানে কিন্তু আমার সেটা ভঙ্গ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি রিপিট করছি একটা প্রপার্টি। তাহলে এটাকে আমরা কিভাবে মুক্ত হতে পারি, এই ড্রাই প্রিন্সিপাল থেকে আমরা কিভাবে মুক্ত হব? তার জন্য আমাদের ক্লাসই ইউজ করতে হবে, কিন্তু এখানে আমাদের একটুখানি ডিফারেন্ট ওয়েতে ইউজ করবো। মানে ডিফারেন্ট ওয়েতে বলতে ক্লাস আমরা ইউজ করব, কিন্তু এখানে ডিফারেন্সটা আপনারা নিজেরাই দেখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে আমাদের চেঞ্জ করলাম, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিয়েছি, তাহলে আমাদের কি হলো, এখানে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কেউ নেই। তাহলে এখানে আমি কি করব, আমি এখানে একটা ক্লাস বানাবো সিএসএস এর মধ্যে, যার নাম দেবো ধরুন, তার নামটা আমি ওয়েব ডেভেলপমেন্টই দিচ্ছি, তাহলে দেখতে আমাদের একটু সুবিধা হয়। দেখুন আমি তার নাম দিলাম ওয়েব ডেভেলপমেন্ট। এখানে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে যারা থাকবে তাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে বলেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমাদের ইয়েলো, তাই তো? এখানে আমি ইয়েলো করে দিচ্ছি। কোথায় গেল? ইয়েলো, ইয়েলো। এবার এখানে আমি ইয়েলো তো বানিয়ে, মানে একটা ওয়েব ডেভেলপমেন্ট নামে একটা ক্লাস বানালাম যেখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো করে দিয়েছি। তাহলে আপনি বলবেন কি স্যার, যারা ওয়েব ডেভেলপমেন্টে আসতে চায় তাদের ক্লাসটা কোথায় অ্যাড করব? এখানে কি আমি নতুন করে একটা ক্লাস বানাবো? কোথায় গেল, সরি মাই ব্যাড। এখানে কি নতুন করে আমি একটা ক্লাস বানিয়ে এইভাবে লিখবো? না, আমরা এইভাবে ক্লাস বানাবো না, কারণ একটা ক্লাস দুবার রিপিট হয় না, মানে একটা অ্যাট্রিবিউট একবারই ইউজ করতে হয়। তাহলে আমরা কি করতে পারি, আমরা যে ক্লাসটা অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে তারপরে একটা স্পেস দেব। কি বললাম? যে ক্লাসটা অলরেডি দেওয়া আছে তার পাশে একটা স্পেস দেব, দিয়ে লিখবো ওয়েব ডেভ। সেভ করব। দেখুন এখানে আমার কালারটাও, মানে কালারটাও সেম আছে, আবার আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাই যদি আমি এখানে করি সেম ওয়েতে, ওয়েব ডেভ সেভ করি, এখানে হয়ে গেল। মানে ক্লাস 5-এ যারা ছিল তারা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে ইনক্লুড হয়ে গেছে, এবং আমাদের কি একই কালার একই প্রপার্টি কিন্তু দুবার রিপিট করতে হয়নি। তাহলে আমি যদি বলি ধরুন সঞ্জয় বাবুও ওয়েব ডেভেলপমেন্টে আসতে চান, তো আমি কি করব, তাকে ওয়েব ডেভেলপমেন্টে ঢুকিয়ে দেবো। তাকে ধরুন একটা নতুন ক্লাস দিয়ে দিলাম, ওয়েব ডেভেলপমেন্টে এসে আপনি বসবেন এবার থেকে। সেভ করলাম, উনিও ওয়েব ডেভেলপমেন্টে চলে এলেন, দেবশ্রী ম্যামকেও একটা আমি ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে ঢুকিয়ে দিলাম, ব্যাস আমাদের কোয়েরি কমপ্লিট। এখান থেকে আমাদের টেক কি হবে, অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বুঝতে এটাই পারলাম যে ক্লাস কিন্তু মাল্টিপল ইউজ করা যায় একসাথে। এখান থেকে শিক্ষা আমাদের এটাই হলো, একটা ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কিন্তু মাল্টিপল ক্লাস ইউজ করতেই পারি। কি করে ইউজ করব? মাঝখানে একটা স্পেস দিয়ে। এবার কি স্পেসের ঘটনা বুঝতে পারছেন, কেন আমি বলছি মাঝখানে স্পেস দেবেন না, সেটাকে একটা ড্যাশ দিয়ে রিপ্লেস করে দিতে? কে কে বুঝতে পারলে হাত তুলুন, বলতে পারলে। কেন আমি বললাম স্পেস না দিয়ে একটা ড্যাশ দিয়ে সেটাকে রিপ্লেস করে দেবেন? এবার বোঝাতে পেরেছি কেন বললাম? কারণ HTML এর ভেতরে যদি আপনি একটা স্পেস দিয়ে কোনো অ্যাট্রিবিউট লেখেন, সেটাকে HTML ভাবে সেটা ডিফারেন্ট দুটো অ্যাট্রিবিউট, মানে সরি দুটো ক্লাস, ঠিক আছে? আমি যদি এখান থেকে কালার রেডের কালারটাকে এইভাবে রিমুভ করে দিই, তাহলে এখানে কটা ক্লাস হলো? একটা, দুটো, তিনটে। সেই কারণেই ক্লাসে যেখানে স্পেস লাগবে সেখানে একটা ড্যাশ দিয়ে সেটাকে রিপ্লেস করে দেবেন। আপনি এইভাবে আরও ক্লাস বানান। ধরুন এখানে যারা ক্লাস 5-এ পড়ে তাদের মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, তাহলে আমি এখানে কি করব, যারা মিড ডে মিলে থাকবে তাদের একটা বর্ডার প্রোভাইড করি। তো আমি এখানে একটা লিখবো মিড ডে মিল, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব, ধরুন একে একটা বর্ডার দেবো, যারা মিড ডে মিলে আছে তাদের একটা বর্ডার প্রোভাইড করবো। কি দেবো, ধরুন 1 পিক্সেল অথবা 2 পিক্সেল সলিড, কি দেওয়া যায়, ধরুন রেড। অলরাইট, তাহলে যারা মিড ডে মিলে থাকবে তাদের আমি একটা বর্ডার প্রোভাইড করছি। তাহলে আমি কি করব, এখানে ওয়েব ডেভেলপমেন্টের পাশে যারা মিড ডে মিলে থাকবে তাদের একটা মিড ডে মিল বলে ক্লাসটার মধ্যে ঢুকিয়ে দেবো। সেভ করি, এ চলে আসলো মিড ডে মিলের মধ্যে। যদি আপনাকে আরও কাউকে মিড ডে মিল খাওয়াতে হয় তাকেও দিয়ে দিন, ধরুন আমি ক্লাস 5-এর এদেরকেই খাওয়াই,
সেভ করি, ধরুন 6 ক্লাসের যারা বাচ্চারা পড়ে তারা মিড ডে মিল পাবে না, সরি দেবশ্রী ম্যাম, সরি সঞ্জয়বাবু, কিছু মনে করবেন না, ঠিক আছে? তো তারা মিড ডে মিল পাবে না, তো যারা মিড ডে মিল পাবে তাদের কিন্তু আমি আলাদা একটা ক্লাস বানিয়ে তাদের তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ব্যাস। আমাদের এইভাবে কিন্তু সিম্পল ওয়েতে আমরা ক্লাসগুলোকে ডোন্ট রিপিট ইউর সেলফ প্রিন্সিপাল যেটাকে বললাম, অর্থাৎ একটা প্রপার্টিকে একবারই লিখবো কিন্তু সেটাকে মাল্টিপল ওয়েতে আমরা ক্লাস দিয়ে ইউজ করতে পারবো, এটাই হচ্ছে ক্লাস অ্যাট্রিবিউটের কাজ। বোঝাতে পেরেছি? বোঝাতে পারলে একটুখানি হ্যান্ড রেজ করে আমাকে রেসপন্স বুঝিয়ে দেবেন যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, তাহলে আমি কন্টিনিউ করতে পারি। ওকে, এটাই ছিল ক্লাস অ্যাট্রিবিউট। এখানে এটার পরে জোর কেন দিচ্ছি, এত জোর দিচ্ছি কারণ আমাদের কিন্তু ক্লাস অ্যাট্রিবিউট দিয়েই কাজ সব থেকে বেশি। কেন কাজ সব থেকে বেশি? কারণ ক্লাস অ্যাট্রিবিউটই কিন্তু টেলউইন্ড ইউজ করে, বুটস্ট্র্যাপ ইউজ করে, সেখানে কিন্তু আইডি খুব কম ইউজ হয়। টেলউইন্ডে তো আইডি নেই, টেলউইন্ডে কোনো আইডি প্রোভাইড মানে পাবেন না, সেখানে যা লিখতে হবে সব ক্লাস দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো এটাই কিন্তু ক্লাস অ্যাট্রিবিউটের কাজ। এই ক্লাস আপনি বানিয়ে নিলেন একবার, দেখুন এখানে এই যে ক্লাসগুলো বানিয়ে নিলেন, এই ক্লাসগুলোকে আপনি এবার রিপিট করতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন কোনো একটা নতুন ছাত্র আসলো, যে কিন্তু ধরুন পি পি ট্যাগ একটা, ঠিক আছে? এখানে ধরুন লরেম ধরুন 10, ঠিক আছে? এই একটা নতুন ছাত্র, একে যদি আপনি চান একে আপনি নতুন একটা ক্লাসে ঢুকিয়ে দেবেন, তার নাম হবে ধরুন কিসে যাবে সে, কালার রেড। সেভ করি, কালার রেড হয়ে গেল। যদি একে আমি মিড ডে মিল খাওয়াতে চাই, মিড ডে মিল দিয়ে দেবো একে একটা, দেখুন এই মিড ডে মিলও পেলো, কিন্তু এ কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসে নেই, কারণ এর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো না। এইভাবেই আপনাকে ক্লাসটাকে বুঝতে হবে, মাল্টিপল ক্লাস আমরা ইউজ করতেই পারি, বলতে পারলাম? এটাই কিন্তু ক্লাসের একটা ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে? আর একটা সিলেক্টর আমরা শিখবো, যেটার নাম কি, যার নাম হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। এটা কি আমাকে বোঝাতে হবে কাউকে? বলুন আমাকে একটুখানি, এটা কি কেউ বুঝতে চান? এটা আমরা অলরেডি জানি, কে বুঝতে চান এলিমেন্ট সিলেক্টর? আমরা অলরেডি জানি এলিমেন্ট সিলেক্টর কি হয়, আমি আজকেই বললাম। এলিমেন্ট সিলেক্টর কি, কেউ কে বলবেন আমাকে? শুভঙ্কর বাবু জানতে চান, ওকে বোঝাবো অবশ্যই। এলিমেন্ট সিলেক্টর কি, কে আমাকে একটু শর্টে বুঝিয়ে দিতে পারবেন, বলুন। স্যার, কোনো কোনো ট্যাগকে সিলেক্ট করে যখন আমরা তার মধ্যে কোনো ফিচার্স দিই তখন তাকে এলিমেন্ট সিলেক্টর বলে। হ্যাঁ, কাইন্ড অফ ট্রু, কিন্তু সিলেক্টরের নাম কি দিতে হয় আমাদের? ট্যাগের নামটা কোনো ট্যাগকে সিলেক্ট একদম। করে। তাহলে এলিমেন্ট সিলেক্টরের মেন থিওরি কি? আমরা এখানে যেমন আইডি ক্লাস ইউজ করছি, এখানে আমাদের জাস্ট ট্যাগের নাম ইউজ করতে হয়, মানে যেই ট্যাগকে আমরা সিলেক্ট করতে চাই সেই ট্যাগকে আমাদের সিলেক্ট মানে সেই নামটা দিয়ে আমাদের সিলেক্ট করতে হয়। খুবই সহজ, কিচ্ছু নেই এখানে, দেখিয়ে দিই একবার। আমি এখান থেকে ক্লাসটাকে রিমুভ করছি, ধরুন রিমুভ করলাম, এখান থেকে এই ক্লাসগুলোকে আমি হটিয়ে দিই, আর এখানে এটা নাম দিয়ে দিই এলিমেন্ট সিলেক্টর। সেভ করি, অলরাইট। যাই এখানে একটু জুম ইন করতে হবে আমার, অলরাইট। এলিমেন্ট সিলেক্টর কিচ্ছু না, এটা আমরা অলরেডি ইউজ করেছি, সেটা হচ্ছে ট্যাগের নাম দিয়ে সিলেক্ট করা। মানে এখানে আমি পি ট্যাগটাকে যদি সিলেক্ট করতে চাই, আমি কি করব, স্টাইল ডট সিএসএস এ যাবো, এখানে গিয়ে আমি এটাকে কমেন্ট আউট করে লিখে দিই, এটা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, ওপস সরি, অলরাইট। এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টরের মেন থিওরি, যে ট্যাগটাকে সিলেক্ট করবেন সেই ট্যাগটার নাম লিখবেন, যেটা আমি পি ট্যাগ লিখছি, লিখে এখানে কালার গ্রিন বা যা খুশি প্রপার্টি দেবেন সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই হচ্ছে এলিমেন্ট সিলেক্টর, এখানে আর কিচ্ছু নেই। এখানে যদি আপনি নতুন একটা ট্যাগ ইউজ করেন, ধরুন এখানে আপনি ইউজ করবেন একটা লেবেল ট্যাগ, লেবেল ট্যাগ, আমি লেবেল ট্যাগের মধ্যে একটা নাম দেবো, ধরুন কি লেখা যায়, ধরুন ওয়েন্ডিল। সেভ করি। এটাও যদি আপনার একটা নাম দিতে হয় তাহলে কি করবেন, সিম্পল লেবেল ট্যাগটাকে সিলেক্ট করুন, এইভাবে লেবেল লিখে লেবেল লিখবেন, আর প্রত্যেকটা ট্যাগের একটা এলিমেন্ট সিলেক্টর থাকেই থাকে, ধরুন এটা কালার রেড করবেন, ধরুন এইভাবে করবেন, হয়ে যাবে। এটাই এলিমেন্ট সিলেক্টর, এর কোনো এক্সট্রা ফিচার নেই, এর এইটুকুই সামর্থ্য। যদি এক্সট্রা ফিচার যেমন রিপিট করা, তারপরে আমাদের একটা আইডি প্রোভাইড করা, সেগুলো করতে আমাদের আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর ইউজ করতেই হবে, ঠিক আছে? সেই কারণে খুব সিম্পল টাস্কের জন্য এলিমেন্ট সিলেক্টর ইউজ করা যেতে পারে। যখনই কমপ্লেক্স ব্যাপার চলে আসে সেখানে ক্লাস আর আইডি, ক্লাস সবার টপে, তারপরে আইডি, তারপরে আমাদের এলিমেন্ট, ঠিক আছে? সেই কারণে এলিমেন্ট সিলেক্টর আমরা বেশি ইউজ করব না, আমাদের যা হবে ক্লাস দিয়ে হবে। আইডি খুব কম ইউজ করবো আমরা, খুবই কম। আপনি হয়তো বুঝতে পারবেন না আইডি আপনি কোথায় ইউজ করেছেন। বলতে পারলাম এলিমেন্ট সিলেক্টর, এইটুকুই এলিমেন্ট সিলেক্টর, এর বাইরে আর কিছু নেই। অলরাইট, এবার তাহলে নেক্সট পার্টে এগিয়ে যাই, হ্যাঁ কি না একটু বলে দিন হ্যান্ডেস করে, নেক্সট পার্টে যাওয়া যাক, নতুন সিলেক্টর দেখা যাক। এবার আসবে অ্যাডভান্স সিএসএস। এতদিন আমরা কি শিখতাম, এতদিন আমরা বেসিক সিএসএস শিখছিলাম, এবার আসবে অ্যাডভান্স সিএসএস। মানে প্রত্যেক ইউটিউব টিউটোরিয়ালে, প্রত্যেক জায়গায় আপনি এই তিনটে সিলেক্টর দেখতে পারবেন, আইডি, ক্লাস, এলিমেন্ট। কিন্তু ইউনিভার্সাল, এটা আমরা দেখেছি অলরেডি, ইউনিভার্সাল, ডিসেন্ডেন্ট, চাইল্ড, অ্যাডজাসেন্ট, সিবলিং,
এই কটার মানে কি? এই কটা কি কোনো আলাদা আলাদা সিলেক্টর? মানে এর কি কোনো আলাদা ফিচার আছে? আলাদা ফিচার অবশ্যই আছে, কিন্তু এগুলো কিন্তু কোনো অ্যাকচুয়ালি সিলেক্টর না, এগুলো অ্যাকচুয়ালি সিলেকশনের মেথড। মানে কি বলতে চাইছি, মানে এলিমেন্ট সিলেক্টর যেমন আমরা পি ট্যাগ লিখে আমরা একটা কিছু একটা প্রপার্টি দিলাম, এখানে কিন্তু ইউনিভার্সাল সিলেক্টরটা বাদ দিয়ে, অর্থাৎ এই নিচের চারটে সিলেক্টর কিন্তু একটা মেথড বলে বেশি পরিচিত। মানে আমরা সিলেক্ট করব, কিন্তু একটা নির্দিষ্ট একটা উপায়ে সিলেক্ট করব, নির্দিষ্ট একটা মেথড ফলো করে সিলেক্ট করব। সেটা কিভাবে করতে হয় সেটাই আজকের ক্লাস। ওকে, ইউনিভার্সাল সিলেক্টরটা অলরেডি আমরা জানি, এটা কি একবার দেখিয়ে দিই কুইকলি, এখানেও বেশি কিছু নেই। ইউনিভার্সাল সিলেক্টর হলো, আমি এখান থেকে এটাকে কমেন্ট আউট করে দিই, ইউনিভার্সাল সিলেক্টর কিছুই না। ইউনিভার্সাল সিলেক্টর হলো আমাদের এই জিনিসটা, একবার আমি এখানে লিখেও দিই, ইউনিভার্সাল সিলেক্টর, সেভ। এবার দেখুন, ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করতে হয় আমাদের একটা স্টার দিয়ে। এটা আমরা কবে দেখলাম? যেদিন আমরা প্রজেক্ট বানালাম ছোট্ট একটা স্টার দিয়ে। আমি এর মধ্যে যা ক্লাস লিখবো, ধরুন এখানে আমি একটা বর্ডার দেবো। বর্ডার কি দেবো? ধরুন 12px সলিড রেড। যদি আমি এটাকে সেভ করি, একটা জিনিস নোটিস করুন, আমার এখানে ট্যাগ কটা আছে? আমার এখানে ট্যাগ কিন্তু পি ট্যাগ আছে, লেবেল ট্যাগ আছে। তাহলে পি আর লেবেল ট্যাগে তো আমার অ্যাপ্লাই হয়েছে, এটা লেবেল ট্যাগ, এটা পি ট্যাগ। তাহলে এর বাইরে এই জিনিসটা কি? এই যে এর বাইরে যে দেখুন আরো বর্ডার রয়েছে আমার, এই বর্ডারগুলো কি? কে বলতে পারেন আমাকে? স্যার একটা বডি ট্যাগের বটে, ওকে, খুব সুন্দর। আর একটা একটা মানে পুরো পেজ, মানে উইন্ডোর যে বাইরের পেজটা সেটার বর্ডার, ওকে, জানি না। এখানে যে দুটো বর্ডার দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি যে বক্স মডেলের কথা আমি বলেছিলাম বেসিক ক্লাসে, সেই বক্স মডেলের বর্ডার এটা। অর্থাৎ এখানে দেখুন একটা প্যাডিং থাকে, একটা মার্জিন থাকে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যেমন সাবেরা ম্যাম বললেন, এটা অ্যাকচুয়ালি কন্টেন্টের বর্ডার। বডি কিন্তু আমাদের পুরোটা। বডির যদি আমি একটা কালার প্রোভাইড করি, দেখুন আমি যদি এখানে স্টাইল ডট সিএসএস এসে, জাস্ট এ সেকেন্ড, ও কোথায় গেল, আমি যদি এখানে এসে বডি ট্যাগটাকে সিলেক্ট করি একটা এলিমেন্ট সিলেক্টর দিয়ে, বডি, এটা ধরুন ব্যাকগ্রাউন্ড কালার দেবো, কি দেওয়া যায়, একটা ইয়েলো প্রোভাইড করি। বডি কিন্তু আমার এতটা, ঠিক আছে? কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্টের বর্ডার। এই যে এখানে যে কন্টেন্ট আছে আমাদের, এই যে ঘিরে রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্টের বর্ডার। আর এটা আমাদের যে বক্স মডেল আসবে কিছুক্ষণ পরে, মানে কিছুক্ষণ পরে, আজকে তো হবে না, কিন্তু কিছুদিন পরে যে বক্স মডেল আপনারা দেখতে পারবেন, সেই বক্স মডেলের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ প্যাডিং, মার্জিন, বর্ডার। এখানে কিন্তু ইউনিভার্সাল সিলেক্টর যদি আপনি ইউজ করেন, খুব চোখে লাগছে বাবা, চোখটা খারাপই হয়ে যাবে মনে। ইউনিভার্সাল সিলেক্টর যদি আপনি ইউজ করেন, ইউনিভার্সাল সিলেক্টর কোনো রকম বাধ্যবাধকতা মানে না, যেখানে বর্ডার দেওয়া পসিবল সেখানে সে বর্ডারটা দিয়ে দেয়। এটাই কিন্তু ইউনিভার্সাল সিলেক্টরের কাজ, একটা খুব স্পেশাল সিলেক্টর। এখানে কিন্তু আমরা এই বর্ডার প্রোভাইড করি না, এখানে আমরা কি প্রোভাইড করি? মার্জিন 0, প্যাডিং 0। মানে আগের দিন আমরা দেখেছিলাম, সেটা একবার দেখাই। আমি যদি একটা জিনিস নোটিস করুন, এখানে বর্ডার তো আমি দিয়েছি, কিন্তু এই যে এটা হচ্ছে একটা H1 ট্যাগ, না সরি পি ট্যাগ। পি ট্যাগে একটা জিনিস দেখুন, পি ট্যাগে কিন্তু বর্ডারটা আমার নিয়েছে, কিন্তু পি ট্যাগের বাইরের সাইডে লেবেল ট্যাগটা আর তার উপরে এই বর্ডারটা, দেখুন মাঝখানে এতখানি ফাঁকা রয়েছে। এটা কেন আসছে? এটা কিন্তু পি ট্যাগের একটা ধর্ম। মানে পি ট্যাগ কিন্তু ডিজাইন এইভাবেই করা, যে একটা প্যারাগ্রাফ শেষ করে যখন আর একটা প্যারাগ্রাফ আমরা লিখি, তখন যেন দুটো প্যারাগ্রাফের মধ্যে আমাদের যেন একটু ফাঁকা থাকে। সেই কারণেই কিন্তু পি ট্যাগে একটা প্রথম থেকেই একটা আনওয়ান্টেড মার্জিন দেওয়া থাকে। এই সমস্ত কারণে ডিজাইন করতে গেলে মন মতো ডিজাইন আমরা করতে পারি না। ওই রকম মন মতো ডিজাইন আমাদের যদি করতে হয়, আমরা ইউজ করি এই ইউনিভার্সাল সিলেক্টর। একদম সিএসএস এর টপে রাখি এটাকে, কারণ এখানে আমরা কিছু স্পেশাল জিনিসপত্র ইউজ করি। কি ইউজ করি? মার্জিন 0। যদি আমি এটাকে সেভ করি, এবার দেখুন এটা আমার মিলিয়ে গেছে, দেখতে পাচ্ছি এটা আমার মিলিয়ে গেছে, যে উপরের যে আমাদের মার্জিনটা ছিল সেটা মিলিয়ে গেছে, দেখতে পাচ্ছি আশা করি। আর এখানে কি ইউজ করি? আমরা এখানে ইউজ করি প্যাডিং 0। সেভ করব, দেখুন এটা ইউজ করলে কোনো চেঞ্জেস আমি দেখতে পারবো না, কিন্তু এটা ইফেক্ট নিয়েছে। যখন আমরা কোনো আরেকটু ভালো ডিজাইন করব, তখন এটা আমরা দেখতে পারবো। আর এখানে আরেকটা নতুন প্রপার্টি ইউজ করি, যেটাকে বলা হয় বক্স সাইজিং। বক্স সাইজিং, বর্ডার বক্স, যদি এটাকে আমি সেভ করি, এটাও কিন্তু আমাদের সিএসএসটাকে কাস্টমাইজ করতে আরও বেশি সাহায্য করে। কারণ কিছু কিছু এমন ট্যাগ এইচটিএমএল এর ভেতরে আছে, যেমন একটা ইনপুট ট্যাগ।
তার কিন্তু বর্ডার, তার একটা বলতে পারেন প্যাডিং, একটা মার্জিন কিন্তু ঘেটে যায় খুব তাড়াতাড়ি, ঠিক আছে। সেখানে এই বক্স সাইজিং বর্ডার বক্সের মানে হলো আমাদের লেখা আছে দেখুন, স্পেসিফাইজ দ্য বিহেভিয়ার অফ উইথ অ্যান্ড হাইট প্রপার্টিজ, মানে এখানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের উইথ আর হাইটকে আমাদের অ্যাকুরেটলি ডিজাইন করতে সাহায্য করে, ঠিক আছে। এটা আপনারা নতুন দেখছেন, এটা আস্তে আস্তে নিজেরা বুঝতে পারবেন। যখন এলিমেন্ট ইউজ করতে ইস্যু আসবে, কোনো সিলেক্টর ইউজ করতে ইস্যু আসবে, তখন এরকম একটা ইউনিভার্সাল সিলেক্টর লাগিয়ে সেখানে বক্স সাইজিং বর্ডার বক্স লাগিয়ে দেবেন, তাহলে আপনার যে মন মতো ডিজাইনটা আপনি করতে পারছিলেন না সেটা দেখবেন তারপরের থেকে হবে, ঠিক আছে। এটার কাজ এইটুকুই, এরপরে আর এর কোনো কাজ নেই। এখানে মার্জিন 0 করলে আমাদের যে চেঞ্জেসটা আমরা দেখতে পারলাম, এটাই কিন্তু অ্যাকচুয়ালি করতে হয় ইউনিভার্সাল সিলেক্টরের সাহায্যে, না হলে আমাদের পুরো ওয়েবসাইটটা নিজের মতো কাজ করে, সেখানে আমরা নিজেদের মতো পছন্দসই নিজের মতো ডিজাইন আমরা করতে পারি না। ক্লিয়ার? বোঝাতে পেরেছি ইউনিভার্সাল সিলেক্টরের কাজ? হ্যান্ড রেজ করে দিন যারা বুঝতে পেরেছেন। এবার আমি নেক্সট সিলেকশনে এগিয়ে যাব, বলুন এবার হ্যান্ড রেজ করুন। বোঝাতে পেরেছি ইউনিভার্সাল সিলেক্টর খুবই সোজা, কিচ্ছু নেই এখানে, জাস্ট আমাদের এইটুকুই এর কাজ, ঠিক আছে। এর পরবর্তীতে যখন আপনার সিএসএস কোনো জায়গায় ওভারফ্লো হবে, সিএসএস ওভারফ্লোটা আপনারা বুঝবেন কিছুদিন পরে, সেখানে আপনি এরকম একটা ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে সিএসএসকেও ডিবাগ করতে পারবেন। ডিবাগ বলতে যে আপনার সিএসএস এর ভেতরে প্রবলেমটা কোথায়, সেটা আপনি ইউনিভার্সাল সিলেক্টরে একটা ব্যাকগ্রাউন্ড কালার বা অন্য কিছু একটা লাগিয়ে দেবেন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার স্ক্রিনের ভেতরে কোন জিনিসটা আছে যেটা স্ক্রিনটাকে ওভারফ্লো করতে সাহায্য করছে, মানে ওভারফ্লো করে দিচ্ছে, মানে লেফট রাইটে আপনার সেই স্ক্রিনটা স্ক্রোল হচ্ছে, এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার। সেই কারণে তখন আপনি ওটা দেখতে পারবেন, সেটা পরবর্তীকালে আপনাদের শিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। বলতে পারলাম ইউনিভার্সাল সিলেক্টর। তাহলে নেক্সট এগিয়ে যাচ্ছি। এখানে এটা হয়তো এইভাবে কাজ করবে না, আমাকে এটা রিমুভ করতেই হবে মনে হয়। কি করা যায়? আচ্ছা, ওটা কোনো কাজে নেই, অসুবিধা নেই, ঠিক আছে। ইউনিভার্সাল সিলেক্টর আমাদের হলো। এবার আমাদের আসছে কি, এবার আমাদের আসবে ডিসেন্ডেন্ট, আই গেস দেখে নিই একবার। হ্যাঁ, আমাদের আছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। ডিসেন্ডেন্ট কথাটা মানে মনে রাখবেন ভালো করে, কি আসবে? ডিসেন্ডেন্ট সিলেক্টর, ওকে। ডিসেন্ডেন্ট সিলেক্টর কোনো অ্যাকচুয়ালি সিলেক্টর না। আবার বলি, ডিসেন্ডেন্ট সিলেক্টর অ্যাকচুয়ালি কোনো সিলেক্টর না। ডিসেন্ডেন্ট সিলেক্টর কি? ডিসেন্ডেন্ট সিলেক্টর হলো একটা সিলেকশনের মেথড, মানে আমাদের মেইনলি সিলেকশন করা হয় 3টে সিলেক্টর দিয়ে, 3টে না 4টে, একটা হচ্ছে ইউনিভার্সাল, একটা এলিমেন্ট, একটা ক্লাস, একটা আইডি। এটা আমরা মেইনলি ইউজ করি সিলেক্ট করার জন্য। তাহলে আপনি বলবেন নিচের 4টে কি, তাহলে স্যার ঘাস কাটতে রেখেছেন আপনি? না, নিচের 4টে অ্যাকচুয়ালি সিলেকশনের মেথড, মানে সিএসএস এর ভেতরে সিলেক্ট তো আমরা করি, কিন্তু তার একটা নির্দিষ্ট ফর্মুলা আছে যেটা দিয়ে সিলেক্ট করলে আপনার পরে কোডটা যদি আপনি দেখেন তাহলে আপনার চোখে একটু কম বাধা আসবে, মানে আপনি এক নজরে দেখে বুঝতে পারবেন আসলে কোন এলিমেন্টটাকে আপনি সিলেক্ট করেছেন, সেটা সিএসএস দেখেই আপনি বুঝে যাবেন। বুঝতে পারলাম? তো সিলেক্টর এখানে ডিসেন্ডেন্ট, চাইল্ড, অ্যাডজাসেন্ট, সিবলিং, এই 4টে কিন্তু আমাদের সিলেক্টারই, কিন্তু আমার ভাষায় এটাকে আমি বলি সিলেকশনের মেথড। কিভাবে আমরা সিলেকশন করি দেখি কি করে করতে হয়, চলুন। তাহলে এখানে আমরা কি করব, ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করার জন্য আমি এখানে একটু HTML লিখব, ঠিক আছে। এখানে আমি একটা কমেন্ট করব, ডিসেন্ডেন্ট সিলেক্টর, অলরাইট। এখানে তাহলে কিছু HTML বানানো যাক। এখানে ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করতে আমি এখানে ইউজ করব ডিভ ট্যাগ, আশা করি জানা আছে কি ইউজ করব, ডিভ ট্যাগ। ডিভ ট্যাগে প্রথমে আমি এই ডিভ ট্যাগের মধ্যে ধরুন একটা পি ট্যাগ রাখছি, অলরাইট। পি ট্যাগে আমি কি লিখে রাখছি, অথবা পি ট্যাগ না, আমি একটা H1 ট্যাগ রাখছি, ডোন্ট ওয়ারি। H1 ট্যাগ, H1 ট্যাগের মধ্যে কি লিখছি, দিস ইজ আ হেডিং, ঠিক আছে। এবার এই ডিভ ট্যাগের মধ্যে আরেকটা ডিভ ট্যাগ আছে, ডিভ ট্যাগের মধ্যে আরেকটা ডিভ ট্যাগের মধ্যে কি আছে, H2, দিস ইজ আ সাব হেডিং। তার মধ্যে একটা পি ট্যাগ আছে, দিস ইজ আ প্যারাগ্রাফ, ঠিক আছে। আবার আমি কি করব, এই ডিভ ট্যাগের মধ্যেও আমি আরো কিছু হেডিং বানাবো, ধরুন দিস ইজ আনাদার প্যারাগ্রাফ। আর এর মধ্যে আরেকটা কি বানানো যায়, একটা H5 নিই, অসুবিধা হলে দিস ইজ আনাদার সাব হেডিং, সেভ করি। দেখুন ডিজাইনটা আমার এরকম লাগছে দেখতে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিজাইন না, এটা জাস্ট আমি ডেমনস্ট্রেট করার জন্য করেছি। কি কি আছে ভালো করে দেখে নিন। এখানে একটা ডিভ ট্যাগ আছে, তার মধ্যে একটা হেডিং আছে, তার মধ্যে আরেকটা ডিভ ট্যাগ আছে, এই যে তার মধ্যে আরেকটা H2 আছে এই ডিভের মধ্যে, তার মধ্যে একটা প্যারাগ্রাফ আছে, তার মধ্যে আবার একটা ডিভ ট্যাগ, তার মধ্যে একটা প্যারাগ্রাফ, তার মধ্যে একটা H5 ট্যাগ। কুল। এবার কোশ্চেনটা হলো, বলুন দেববাবু।
ওরা দুজন ঝগড়া করবে এই জন্য, জানিস না? দেববাবু কিছু বলছেন? বুঝতে ও ওখানে জমা দেওয়া গেছে, জমা দেওয়া গেছে। হ্যালো, আমাকে বিশ্বাস করে দিচ্ছে। স্যার বিশ্বাস সাইডে কর- সাউন্ড তুই ওখানে স্পিকার অন মদ করে খাবি, বলতে- উনি হয়তো বাইরে আছেন, উনি হয়তো ভুল করে ওনার মাইকটা অন হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, মিউট করে দিয়েছি। তাহলে যেটা বলছিলাম শুনে নিন। এখানে সিলেকশনটা আমরা কিভাবে করবো এবার দেখে নিন। ধরুন আমাদের লাগবে এই ভেতরের এই H5 ট্যাগটাকে আমাদের ধরুন একটা কালার দিতে হবে, মানে কোনটা এটা, দিস ইজ অ্যানাদার সাবহেডিং, এটা আমাদের এই H5 ট্যাগটাকে একটা কালার দিতে হবে। ঠিক আছে, মানে কি রকম কালার দিতে হবে, ধরুন এটার মধ্যে আমরা অন্য একটা মানে ডিফারেন্ট কাইন্ড অফ একটা কালার দেবো। চলুন এখানে একটা কালার কি দেবো, তার জন্য আমি এখানে ইউজ করবো একটা ক্লাস সিলেক্টর। ঠিক আছে, ক্লাস সিলেক্টরে দিয়ে আমি লিখবো ধরুন কালার ব্লু বলে একটা ক্লাস বানাবো আমি সিএসএস এর মধ্যে, বানালাম। এবার কোশ্চেনটা এই জায়গায় আসে, কোশ্চেনটা আসে অ্যাকচুয়ালি আমরা এখানে H5 ট্যাগটাকে টার্গেট করব কিভাবে, যেখানে আমরা সিএসএসটাকে দেখেই যেন বুঝতে পারি H5 ট্যাগটা কত দূর নেস্ট হয়ে আছে। কোশ্চেনটা ভালো করে শুনুন। এখানে H5 ট্যাগটাকে আমরা কালার করব। আমি এখানে কালারটা সিম্পলি কিভাবে করতে পারি, আমি এখানে ডিসেন্ডার সিলেক্টরের আন্ডারে লিখব কালার ব্লু বলে একটা ক্লাস বানাবো, ক্লাস সিলেক্টর বানাবো, মাই ব্যাড। এখানে গিয়ে আমি দেবো কি কালার, কালার ব্লু, সেভ করি। কালার নিয়ে নিয়েছে, খুব সুন্দর, বিশাল ব্যাপার। কিন্তু কিন্তু শুনে নিন, ব্যাপারটা হচ্ছে এখানে এইটুকু দেখে আমাকে কেউ কি বলতে পারবেন যে H5 ট্যাগটা আসলে কোন ডিফ ট্যাগের মধ্যে আছে? কে বলতে পারবেন দেখে? এখানে এটা দেখেও আপনি বলতে পারবেন না, কিন্তু এখানে এটা দেখে কে বলতে পারবেন যে H5 ট্যাগটা কোন ডিফ ট্যাগের মধ্যে আছে? কে আছেন আমাদের বলতে পারবেন সেটা? সেটাও বাদ দিন, এখানে H5 ট্যাগটা কটা ডিফ ট্যাগের পরে আছে সেটাও কে বলতে পারবেন? সবাই চুপচাপ, মানে কেউই বলতে পারবেন না। তো এটা আমিও বলতে পারবো না। ঠিক আছে, ইমরাজবাবু একদম ঠিক কথা বলেছেন, বলতে পারা যাবে না। এটা আমিও কিন্তু বলতে পারবো না যে আসলে এই H5 ট্যাগটা যেটা আমি কালার করেছি সেটা কটা ডিফ ট্যাগের মধ্যে রয়েছে। এখানে বলবেন স্যার এটা বলার দরকারই বা কেন? বলার দরকার কারণ এরকম ছোটখাটো ডিজাইনের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না। যখন আপনি বড় একটা অ্যাপ্লিকেশন বানাবেন যেখানে হয়তো 1.5 থেকে 2000 লাইনের সিএসএস লেখা থাকবে, সেখানে আপনার এই জিনিসটা কাজে লাগবে। কারণ সেখানে আপনি সিএসএসটাকে যখন ডিবাগ করতে বসবেন তখন আপনাকে খুঁজতে হবে যে ছোট্ট একটা ক্লাস আমি কোথায় রেখেছিলাম যার জন্য আমার এখানে সিএসএসটা অ্যাপ্লাই হচ্ছে, সেটা আপনার খুঁজতে জীবনের ধরুন 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড টাইম নষ্ট হবে। সেটা আবার আমরা কেন চাইবো এক কথায়? তার জন্য আমরা এখানে ইউজ করি ডিসেন্ডেন্ট সিলেক্টর, এটা একটা মেথড সিলেকশনের। সেটাকে আমরা কিভাবে করি দেখা যাক। ডিসেন্ডেন্ট সিলেক্টর হচ্ছে সহজ ভাষায় ডিসেন্ডেন্ট কথার মানে হচ্ছে যেমন আমরা উত্তরাধিকারী বলি। উত্তরাধিকারী বলতে আমার যদি কোনো ছেলে বা মেয়ে থাকে তাহলে তারা হচ্ছে আমার উত্তরাধিকারী, ইফ আই এম নট রং, তাই তো? তাদের যখন ছেলে মেয়ে হবে তারা হবে তাদের উত্তরাধিকারী। ঠিক আছে, আশা করি এটা ভুল বলছি না আমি। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিসেন্ডেন্ট, মানে একটা জেনারেশনের পরে আর একটা জেনারেশন যেমন আসে সেরকমই কিন্তু ডিসেন্ডেন্ট সিলেক্টরও সেইভাবেই কাজ করে। কেমন করে বলছি, এখানে সবার ওপরে যে আমাদের ডিফ ট্যাগটা আছে যেটা পুরোটাকে ঘিরে রয়েছে, এটাকে ধরুন আমি বলবো একটা গ্র্যান্ড প্যারেন্ট। এটাকে আমি কি বলবো? একটা গ্র্যান্ড প্যারেন্ট, মানে একটা দাদু, গ্র্যান্ড প্যারেন্ট। ঠিক আছে, এখানে যে ডিফ ট্যাগটা আছে এটা তার কি, ধরুন তার ছেলে অর্থাৎ প্যারেন্ট, অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টের ছেলে, সে ধরুন প্যারেন্ট। ঠিক আছে, এবার এই প্যারেন্টের আরও কিছু ছেলে আছে, ছেলেপুলে এই একটা আর এই একটা। ঠিক আছে, এই দুটো ছেলের ধরুন কোনো বাচ্চা কাচ্চা নেই, কিন্তু এখানে যে ডিফ ট্যাগটা আছে তার একটা দুটো ছেলে আছে বা মেয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। ঠিক আছে, এরকম করে ভাবুন। তো আমি এখানে এই ডিফ ট্যাগটাকেও দেবো, এই ডিফ ট্যাগে কি নাম দেবো, ধরুন চাইল্ড। ফ্লোটাকে ভালো করে বুঝে নিন। সবার ওপরে যে থাকে সে আমাদের কি, সে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট। তার মধ্যে গ্র্যান্ড প্যারেন্টের এটা একটা ছেলে, ঠিক আছে, আর এটা একটা ছেলে, কিন্তু আনফর্চুনেটলি এই ছেলের কোনো আলাদা করে ছেলেপুলে নেই, সন্তান নেই। কিন্তু এই ছেলেটার ভেতরে যে কটা ট্যাগ আছে সে কটা হচ্ছে এই ছেলেটার আরও ছেলে বা মেয়ে। এখানে এই একটা
এখানে এই দুটোরও কোনো সন্তানাদি নেই, কারণ এর ভেতরে কোনো ট্যাগ কিন্তু নেই। কিন্তু থার্ড যে আছে তার কিন্তু দুটো সন্তান আছে, সেই জন্যে এরও কিন্তু দুটো চাইল্ড বা চিলড্রেন রয়েছে। ঠিক আছে, এরকম করে আমাদের ফ্লোটাকে বুঝতে হবে। তাহলে এটাকে যদি আমি একটু ফ্লো চার্ট দিয়ে বোঝার চেষ্টা করি কেমন হবে। সবার ওপরে যিনি থাকেন তিনি হচ্ছেন গ্র্যান্ড প্যারেন্ট, প্যারেন্ট। তার নিচে যিনি থাকেন তিনি হচ্ছেন গ্র্যান্ড প্যারেন্টের ছেলে অথবা মেয়ে, তিনি হচ্ছেন প্যারেন্ট। ঠিক আছে, তার নিচে যে থাকে সে ধরুন কারেন্ট জেনারেশন, সে হচ্ছে চাইল্ড, অথবা আমি এখানে স্ল্যাশ দিয়ে লিখে রাখছি কারেন্ট জেনারেশন, কারেন্ট জেন, অথবা জেন জি ক্যাটাগরির মধ্যে যারা পড়ে, এরকম করে ভাবুন। ঠিক আছে, তো কি বোঝাতে চাইছি এখানে, এখানে ফ্লোটা ভালো করে বুঝুন। কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছেই করব। গ্র্যান্ড প্যারেন্টের ছেলেকে বা সন্তানকে, প্যারেন্ট স্যার। আর কে কে বলবেন, বলুন বলুন, গ্র্যান্ড প্যারেন্টের ছেলে কে আছে এখানে, ছেলে বা সন্তান কে আছে? সবাই কি ঘুমিয়ে পড়লেন নাকি? খুব ইম্পর্টেন্ট একটা টপিক বোঝাচ্ছি, কিন্তু পরে কিন্তু প্রবলেম হবে, আগের থেকে বলুন। হ্যাঁ বলুন বলুন। প্যারেন্ট স্যার। প্যারেন্ট, ওকে, খুব সুন্দর। তাহলে আমি যদি জিজ্ঞেস করি চাইল্ডের প্যারেন্টকে, এখানে যে কারেন্ট জেনারেশন তার প্যারেন্টকে, প্যারেন্টই হবে স্যার। প্যারেন্টই হবে। অর্থাৎ ফ্লোটা আমাদের এইভাবে আসছে, গ্র্যান্ড প্যারেন্ট, দেন আমাদের প্যারেন্ট, দেন আমাদের আবার প্যারেন্টের কিছু ছেলে বা সন্তানাদি আছেন, তারা হচ্ছেন তার চাইল্ড অথবা কারেন্ট জেনারেশন। অলরাইট, এখানে যদি ফ্লোটাকে বোঝেন, এটা একটা ফ্যামিলি ট্রি। ঠিক আছে, এটা কি, এটা একটা ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রিটাকেই কিন্তু সিএসএস এর ভেতরে ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের। কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, আমরা এখানে এইভাবেই একের পর এক একের পর এক করে এই পর্যন্ত পৌঁছাবো, অর্থাৎ এই H5 পর্যন্ত পৌঁছাবো। তাহলেই আমাদের কিন্তু সিএসএস এর ভেতর ডিসেন্ডেন্ট ব্যাপারটা ভালো করে আমরা বুঝতে পারবো। কিভাবে করব, তাহলে আমরা শুরু করব কোথার থেকে। যদি আমাদের কালার ব্লু ক্লাসটাকে অ্যাপ্লাই করতে হয়, আমরা এখানে শুরু করব কি করে, আমরা এখানে ধরুন মানে একটা আননোন ফ্যামিলি ট্রি আছে আমাদের কাছে, যার আমি এক এক করে পরিচয়পত্র বের করছি। প্রথমে আমাদের কে আছেন, প্রথমে আমাদের কাকে খুঁজতে হবে, গ্র্যান্ড প্যারেন্টকে খুঁজতে হবে। তো আমি ধরুন এখানে লিখলাম ডট গ্র্যান্ড প্যারেন্ট। ঠিক আছে, এবার তারপরে গ্র্যান্ড প্যারেন্ট পেলাম। গ্র্যান্ড প্যারেন্ট পাওয়ার পরে আমরা কি দেখলাম, গ্র্যান্ড প্যারেন্টের একটা সন্তান, দুটো সন্তান, একটা H1 ট্যাগ, একটা ডিফ ট্যাগ আছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই H1 ট্যাগটাকে আমি নেব না, কারণ আমাকে পৌঁছাতে হবে H5 পর্যন্ত। আমি ধরুন এটা একটা আসামি, ঠিক আছে, একে আমার খুঁজতে হবে। তো একে খুঁজতে গিয়ে আমার পুরো পরিবারকে আমি খুঁজছি। ঠিক আছে, তো H5 ট্যাগ পর্যন্ত পৌঁছাতে গেলে আমাকে প্রথমে গ্র্যান্ড প্যারেন্ট খুঁজলাম। গ্র্যান্ড প্যারেন্ট খোঁজার পরে আমি কি দেখলাম, এনার একজন সন্তান আছেন, দুজন সন্তান, মাই ব্যাড, H1 ট্যাগ আর একটা ডিফ ট্যাগ। তো H1 ট্যাগের আমি দেখতে পাচ্ছি এর কোনো সন্তান নেই, আশা করি সবাই দেখতে পাচ্ছেন H1 ট্যাগের ভেতরে কোনো ট্যাগ নেই। কিন্তু H1 ট্যাগের যে আর একটা সন্তান আছে তার কিন্তু আরো কিছু সন্তানাদি আছেন। ঠিক, তাহলে আমি কি করব, এখানে গ্র্যান্ড প্যারেন্টের পরে আমি যে সন্তানের নাম পেয়েছি, যার আরো সন্তান আছে, সে হচ্ছে প্যারেন্ট। ঠিক আছে, দেখুন মাঝখানে একটা ফাঁকা আছে, এখানে ভালো করে দেখবেন। এবার প্যারেন্ট খোঁজার পরে আমি কি পেলাম, প্যারেন্টেরও তিনটে সন্তান, তার মধ্যে দুজনের কোনো আলাদা সন্তানাদি নেই, কিন্তু একজনের সন্তান আছে, যার নাম কি চাইল্ড। তাহলে আমি এখানে কি করব, এখানে আমি তাকে খুঁজবো, চাইল্ড, চাইল্ড লিখলাম। লেখার পরে এবার চাইল্ডের মধ্যে দুটো সন্তান আছে, একটা পি ট্যাগ, একটা H5 ট্যাগ, আর আমার লাগবে কার, H5 ট্যাগকে। তো আমি এখান থেকে H5 ট্যাগকে পেয়ে গেছি, আমি একে জেলে পড়ার জন্য রেডি। তো একে আমি খুঁজবো কি করে, এর যদি কোনো ক্লাস থাকে খুব ভালো, আমি এখানে এটাকে ক্লাস রিমুভ করে দিচ্ছি। করার পরে আমি এখানে এই H5 ট্যাগটাকে ধরুন আমি এখানে দিয়ে দিলাম এইভাবে। এখানে আমি ক্লাস আইডি যা খুশি ইউজ করতে পারি। আমি যে এখানে এলিমেন্ট সিলেক্টর ইউজ করলাম সেটা আশা করি সবাই দেখে বুঝতে পারছেন। H5 লিখলাম মানে এটা একটা এলিমেন্ট সিলেক্টর। এখানে যদি এই H5 এর কোনো আইডি থাকতো আমি সেটাও ইউজ করতে পারতাম। ধরুন এর একটা আধার কার্ড আছে, সরি, আইডির নাম কি, ধরুন আসামি। ঠিক আছে, এর আইডি হচ্ছে আসামি। তো আমি এখানে কি করব, এখানে চাইল্ডের পরে আমি এখানে আসামি ট্যাগটা লিখে দেবো। ব্যাস, আসামি পর্যন্ত পৌঁছে গেলাম। আসামি পর্যন্ত পৌঁছানোর পরে একে আমি রেড কালার করে দেবো, মানে
এ একটা আসামি, একে আমি রেড কালার করতে চাইছি। দেখুন এ কিন্তু রেড কালার হয়ে গেছে। এবার আমরা একে অ্যারেস্ট করে ফেলেছি। অ্যারেস্ট করার পরে ধরুন 10 বছর পরে গিয়ে কেউ এই সিএসএস ফাইলটাকে ওপেন করেছে, 10 বছর পরে, এ মনে থাকার কথা না। 10 বছর পরে গিয়ে কেউ ধরুন বলছে এই আসামির যে দাদু ছিল সে একটা ভালো মানুষ ছিল। আবার শুনুন, এই আসামির যে, সরি দাদু না, দাদুর দাদু ছিল, সে একটা খুব ভালো মানুষ ছিল। ঠিক আছে, এই আসামির যে দাদুর দাদু অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্ট, এবার আপনি এখান থেকে কি দেখে বলতে বলতে পারবেন যে এর গ্র্যান্ড প্যারেন্ট কে, অথবা এ কতগুলো ডিভের মধ্যে গিয়ে আছে, এবার কি দেখে সবাই বলতে পারবেন? হ্যাঁ কি না একটুখানি বলুন আমাকে। আসামির গ্র্যান্ড প্যারেন্টকে যদি আমি খুঁজতে চাই তাহলে কি আমি একবারে পেতে পারি একে? পাই? Yes, sir. পাবো তো? Yes, sir. ওকে, এইভাবেই কিন্তু ডিসেন্ডেন্ট সিলেক্টর আমরা ইউজ করি। এবার এখানে যদি এই আসামি ধরুন জেল থেকে বেরোলো, বেরিয়ে এরও আরও কিছু সন্তানাদি হলো, তাহলে আমি যদি সেটাকেও ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমি কি করে করব? ধরুন এই আসামির এখন আরেকটা আসামি যখন সন্তানাদি হলো, সে একটা ডিফট্যাগে পরিণত হয়ে গেল, সরি 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 কি হলো, ডিফট্যাগে একটা পরিণত হয়ে গেল। ঠিক আছে, এর ডিফট্যাগের নামটাই আমি আসামি রেখে দিচ্ছি, সেভ করি। এবার এই ডিফট্যাগের মধ্যে আরও আমার 2-3টে ছেলে হলো, ধরুন H3 ট্যাগ, এখানে 2-3টে। ঠিক আছে, সেভ করি। এখানে নাম দিই ধরুন আসামি, সরি আসামি এইভাবে বলা যাবে না, সরি 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 ডার্ক হয়ে যায় বেশি। তো এখানে কি নাম দেওয়া যাবে, ধরুন child1, চাইল্ড, সরি সরি কি হচ্ছে, এক সেকেন্ড, child1 আবার ট্যাগ হয় নাকি, child2, পুরো সিনেমা বানাবো দেখবেন, এক সেকেন্ড, আরে জ্বালা, আর হচ্ছে child3। এবার ধরুন আমি কি চাই, আমি চাইছি আসামিটা জেল থেকে বেরিয়ে গেছে, বেরোনোর পরে আমি চাইছি আসামির যে সন্তানাদি আছে তাদের কিছু টাকা ডোনেট করতে, কারণ তার বাবা এক টাইমে আসামি ছিল, তাহলে তাদের হয়তো খাওয়া দাওয়ায় প্রবলেম হতে পারে, সেই কারণে আমি চাই এই আসামির যে ছেলেপুলে আছে তাদের আমি কিছু টাকা ডোনেট করতে চাই। এবং টাকা ডোনেট করার মানে সিম্পল, এখানে কালারটাকে আমি ধরুন গ্রিন করে দিতে চাই। এখানে দেখুন আসামির কালারটা রেড আছে, মানে তাদের কপালে লেখা আছে তার বাবা একটা আসামি ছিল। এটা আমি চাই না, তাদের আমি একটা সুন্দর ফিউচার চাই, সেই কারণে আমি চাইছি কি এই আসামির যে ছেলেপুলে হবে তাদের আমি অন্য একটা কালার গ্রিন কালারে দিয়ে দিতে চাইছি। তাহলে আমি কি করব, আমাকে ফ্যামিলি ট্রি আবার ডিগ ডাউন করতে হবে। আমি এখান থেকে কপি করব পুরোটাকে, কপি করার পরে এখানে যাব, আবার যাওয়ার পরে লাস্টে যে ট্যাগগুলো ছিল H3 ট্যাগ, আমি এখানে H3 ট্যাগগুলোকে সিলেক্ট করে নেবো এইভাবে। করার পরে এর কালারটা আমি করে দেবো কি গ্রিন, সেভ করি। দেখুন এগুলো ওভাররাইড হয়ে গেছে, অর্থাৎ এরা এখন আর আসামি ট্যাগ নিয়ে বেঁচে নেই, এরা এখন সুন্দর একটা জীবন, সুন্দর একটা ফিউচার নিয়ে এগিয়ে যাবে। বলতে পারলাম? এইভাবেই কিন্তু আমাদের ডিগ ডাউন করতে হয় ফ্যামিলি ট্রি। এইভাবে আমরা করে করে কিন্তু, এটা কখন আপনারা ইউজ করবেন, এটাকে ইউজ করবেন যখন বড় প্রজেক্টে কাজ করবেন, কারণ সেখানে একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ, একটা ডিভের মধ্যে আরেকটা ডিভ, আরেকটা ডিভের মধ্যে আরেকটা ডিভ, এইভাবে কিন্তু কাজটা হয়। তো যখন এইভাবে আপনি ইউজ করবেন তখন এক নজরে দেখে বলতে পারবেন যে কোন ডিভের মধ্যে কোনটা আমার এখানে রয়েছে, অথবা কোন প্যারেন্টের মধ্যে কোন চাইল্ড আমার এখানে নেস্ট হয়ে রয়েছে। বলতে পারলাম? হ্যাঁ কিনা একটুখানি বুঝিয়ে দিন, আর গল্পটা কেমন লাগলো একটুখানি সেটা বলবেন আমাকে। ঠিক আছে, এটাই হ্যাঁ কিন্তু, স্যার বুঝেছি। বলতে পারেন সাবরাম কি বললেন, বুঝতে পারলাম না, আরেকবার বলুন। হ্যাঁ স্যার বুঝেছি, ওকে, মানে ভালো লাগলো। ঠিক আছে, এইভাবেই কিন্তু ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করা হয়। এবার এবার একটা টুইস্ট আছে সিনেমার মধ্যে। টুইস্টটা কি, ভালো করে শুনবেন। টুইস্টটা হলো, আমার এখানে H3 ট্যাগ তো আছে, ঠিক আছে, এখানে আমার H3 ট্যাগ তো এতগুলো রয়েছে। এই H3 ট্যাগ কার সন্তান, এই আসামির সন্তান। ঠিক আছে, ধরুন কোনো এককালে এই আসামির যে বাবা অর্থাৎ এই চাইল্ড, এর পরে গিয়ে একটা সন্তান হলো, সেটা খুবই জঘন্য মার্কা শুনতে লাগে, এক সেকেন্ড, কি করা যেতে পারে, এখানে ধরুন আইডেন্টিক্যাল একটা টুইন হলো, অথবা এই আসামির 3টে ছেলের মধ্যে ধরুন কোনো এককালে জানতে পারলো এর আর একটা ছেলেও ছিল। ঠিক আছে, এইভাবে ভাবুন, মানে এখানে যে H3 ট্যাগগুলো আছে এরকম আর একটা H3 ট্যাগও আমার থাকবে, কিন্তু সে এই ফ্যামিলি ট্রির বাইরে চলে গেছে, তাকে আমরা আগে চিনতাম না, কিন্তু হঠাৎ করে সে এসে সম্পত্তির ভাগ চাইছে। ঠিক আছে, তাহলে আমি এখানে 3টে H3 ট্যাগ দেখতে পাচ্ছি, কিন্তু ধরুন সেই H3 ট্যাগ যেটা হারিয়ে গেছিল, সে ধরুন কোনো এক কালে বাইরে গিয়ে বসে আছে, মানে কোনো একটা জায়গায় গিয়ে সে বসে আছে, এ হচ্ছে চাইল্ড, ধরুন হারিয়ে যাওয়া সন্তান, অথবা বিছড়া হওয়া ভাই যাকে বলে, হারিয়ে যাওয়া চাইল্ড হারিয়ে গেছে। ঠিক আছে, আমি কোডটাকে এখনো সেভ করব না। কোডটাকে সেভ না করে আপনি কি কেউ কি এখানে আমাকে বলতে পারবেন, যদি আমি এই কোডটাকে সেভ করি, যেহেতু এখানে ডিসেন্ডেন্ট সিলেক্টরে H3 আমার সিলেক্ট করা আছে,
আমি যদি এখানে এই H3 ট্যাগটাকে সেভ করি, এটার কালার কি গ্রিন হবে না হবে না? হ্যাঁ কি না? হবে না স্যার। স্যার হবে না, হবে না স্যার। সবাই অ্যাগ্রি করি কথাটার সাথে? হ্যাঁ স্যার। অ্যাগ্রি করি? কারণ এখানে Yes, কেন sir. হবে না? কারণ এটাকে কিন্তু আমরা ডিগ ডাউন করে আমি ফ্যামিলি ট্রি পর্যন্ত পৌঁছাইনি। এ যে বাইরে আছে, এ বাইরেই থাকবে। মানে একে যদি আমি গ্রিন কালার করতে চাই, আমি যদি এটাকে সেভ করি, দেখুন এ কিন্তু আলাদা কালার নিয়ে আসবে। এটা একটা ব্ল্যাক কালার। ঠিক আছে? কেন আসছে? কারণ এ কিন্তু ফ্যামিলি ট্রির সদস্য না। যদিও আমি এখানে ফ্যামিলি ট্রির মধ্যে H3 ট্যাগকে এলিমেন্ট সিলেক্টর আমরা কেমন কেমন দেখেছিলাম? এলিমেন্ট সিলেক্টরের কিন্তু যদি আমরা ইউজ করি, সেটা কিন্তু যতগুলো H3 ট্যাগ আপনার ওয়েবসাইটে থাকবে ততগুলো H3 ট্যাগের পরে অ্যাপ্লাই হবে। কিন্তু এখানে যেহেতু H3 ট্যাগগুলো এই চাইল্ডের ট্রি মানে এই ফ্যামিলি ট্রির বাইরে রয়েছে এই H3 ট্যাগটা, সেই কারণে কিন্তু ও কিন্তু গ্রিন কালারটা পাবে না। বোঝাতে পারলাম? এইভাবে ডিসেন্ডেন্ট সিলেক্টরের এটা কিন্তু একটা ফিচার। আপনি যদি এটাকে আরো ক্লোজ নিয়ে যান, ধরুন এ ঘুরতে ঘুরতে ফ্যামিলি ট্রির মধ্যে ঢুকে পড়েছে, কোনোভাবে দাদু কোনোভাবে বাবার সাথে যোগাযোগ করে এ এই পর্যন্ত পৌঁছিয়েছে। এখানেও যদি আমি এটাকে সেভ করি, দেখুন এখানেও কিন্তু কোনো চেঞ্জ আসবে না, কারণ এ কিন্তু ফ্যামিলি ট্রির আসল যে এর প্যারেন্ট আসামির যে ছেলে অথবা সন্তান, সেখানে কিন্তু সে পৌঁছায়নি। যদি সে প্রমাণ করতে পারে হ্যাঁ আমার বাবা ওই যে সেই জেলে ছিলেন, সে যদি প্রমাণ করতে পারে তাহলেই সে গ্রিন কালারটা পাবে। দেখি পাই কিনা। যদি আমি এটাকে নিয়ে যাই এর ভিতরে, তখন গিয়ে যদি সেভ করি, দেখুন এটা গ্রিন কালার পেয়ে গেছে। আমি যদি এটাকে একটা স্টেপও নিচে নিয়ে আসি, তাহলেও এ গ্রিন কালার পাবে না। এটাই কিন্তু ডিসেন্ডেন্ট সিলেক্টরের মজা। বোঝাতে পেরেছি হ্যাঁ কিনা একটুখানি এবারও আমাকে বলুন, বোঝাতে পারলে বলে দিন। Yes, sir. ওকে, ক্লিয়ার ডিসেন্ডেন্ট সিলেক্টর? এবার ইউজ Yes, করতে sir. পারবো আমরা আস্তে আস্তে, এবং এটা দিয়ে কিন্তু আমরা প্রজেক্ট বানাবো। ডিসেন্ডেন্ট সিলেক্টর সব থেকে বেশি ইউজ হয়। ঠিক আছে, আজকে আর একটা সিলেক্টর আজকে দেখাবো, যেটা হচ্ছে একটা নামেই আছে চাইল্ড সিলেক্টর। আমি এখানে এটাকে লিখে রাখি চাইল্ড সিলেক্টর কিভাবে ইউজ করতে হয়। এটাকে ইউজ করতে হয় একটা গ্রেটার দ্যানের চিহ্ন দিয়ে। ঠিক আছে, এটাকে বলা হয় চাইল্ড সিলেক্টর। কিভাবে ইউজ করবো দেখিয়ে দিই এক সেকেন্ড। খুবই সোজা, কিচ্ছু নেই, চাইল্ড সিলেক্টর কিচ্ছু না। চাইল্ড সিলেক্টর হলো মানে চাইল্ড সিলেক্টর বানাতে গেলে আমাকে একটুখানি এটাকে রিফ্যাক্টর করতে হবে। আমি এটাকে কমেন্ট আউট করে দিই, জাস্ট সেকেন্ড। ওপরে যাই কন্ট্রোল হ্যাশ স্ল্যাশ, ওকে, কমেন্ট আউট হয়ে গেছে। সেভ করলাম। আমি এখান থেকে এটাকেও রিমুভ করে দিই, রিমুভ করবো না মানে আমাদের এটাকে কমেন্ট আউট করে দিই। এবার আমি ইউজ করব এখানে একটা চাইল্ড সিলেক্টর। পুরো কোড কিন্তু পেয়ে যাবেন, সো ডোন্ট ওয়ারি। সবকিছু দেখে দেখে একদম কোড দেখে কিভাবে পড়িয়েছি সবকিছু একদম দেখে শিখবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই সেই বিষয়ে। চাইল্ড সিলেক্টর ইউজ করতে গেলে এত দূর আমার ডিগ ডাউন করতে হবে না, আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আমি একটা ডিফ ট্যাগ নেব। ডিফ ট্যাগে ধরুন নাম দিচ্ছি একটা কিছু, ধরুন ডিফ ট্যাগের নাম দেবো ধরুন প্যারেন্ট। ঠিক আছে, এর মধ্যে আমি একটা h1 ট্যাগ নেব। অলরাইট, দিস ইজ a parent, sorry this is child number 1, hero number 1, child number 1, ওকে। আর এরপরে গিয়ে আমি আরেকটা ডিফ ট্যাগ নিচ্ছি, যার মধ্যে আরেকটা h1 ট্যাগ আছে। দিস ইজ child number 2। ঠিক আছে, দেখুন আমি চাইল্ড নাম্বার 1 চাইল্ড নাম্বার 2 দুটো চাইল্ড আমি বানিয়েছি। এবার এখানে আমি এই যে ডিফ ট্যাগটার কোনো ক্লাস কোনো আইডি কিন্তু আমি দিইনি। এখানে জাস্ট এই ডিফ ট্যাগটা একটা h1 ট্যাগকে জাস্ট ঘিরে রেখেছে। অলরাইট, আমি যদি এরকমই করি, ঠিক আছে, আমি যদি এটাকেই এরকমভাবেই লিখি, আমি এখানে গিয়ে কি করব, আমি এখানে গিয়ে চাইল্ড সিলেক্টর এইভাবে যদি লিখি, আর লেখার পরে আমি যদি এখানে h1 করি, h1 করে যদি আমি ধরুন কালার দেবো রেড, সেভ করি, সব করাতে আমার কালার নিয়ে নিচ্ছে। কিন্তু 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 আমি চাই এই প্যারেন্টের যে ডাইরেক্ট চাইল্ড আছে, অর্থাৎ যে ডাইরেক্ট চাইল্ড বলতে এই প্যারেন্টের মধ্যেই যে h1 ট্যাগটা আছে, তাকে আমি একটা ডিফারেন্ট কালার দিতে চাই। মানে তাকে ধরুন একটা গ্রিন বা ব্লু কালার দিতে চাই। অর্থাৎ এই ডিফ ট্যাগের মধ্যে যে ডাইরেক্ট h1 ট্যাগ বলতে ডিফ ট্যাগ শুরু হওয়ার পরেই যে ট্যাগটা থাকে তাকে বলা হয় ডাইরেক্ট চাইল্ড। তাকে কি বলা হয়? একটা ডাইরেক্ট চাইল্ড। তো এখানে এই ডাইরেক্ট চাইল্ডটা কে? এই h1 অর্থাৎ চাইল্ড নাম্বার 1। আমি যদি এই চাইল্ড নাম্বার 1 কে ধরুন একটা ব্লু কালার দিতে চাই, সেটাকে আমরা কিভাবে করব? এখানেও আমাদের ডিসেন্ডেন্ট একটুখানি ইউজ করতে হবে, ডিসেন্ডেন্ট না চাইল্ড ইউজ করব। কিভাবে করব?
আমাদের যে প্যারেন্ট ছিল তার নাম কি ছিল, প্যারেন্টই ছিল। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি লিখবো ডট প্যারেন্ট। এবার কি ইউজ করব, চাইল্ড সিলেক্টর। এটা হচ্ছে একটা চাইল্ড সিলেকশনের মেথড। দেখুন একটু ভালো করে, এটা হচ্ছে একটা চাইল্ড সিলেকশন মেথড। এটাকে একটা গ্রেটার দ্যান চিহ্ন অথবা একটা অ্যারো ভাবেন, মানে ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা আপনি এখানে দেখে বুঝতে পারবেন। এই যে প্যারেন্ট থেকে চাইল্ডে আমার ফ্লোটা হচ্ছে এইভাবে, এটাকে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা একটা ভাবুন অ্যারো। এবার প্যারেন্টের মধ্যে যে ডাইরেক্ট চাইল্ড, যেটা একটা H1 ট্যাগ, যদি আমি এটাকে সিলেক্ট করি এখান থেকে, আমার এটাকে যদি এখানে এটা অফ করে দিয়েছি না, ঠিক আছে, হ্যাঁ, ডাইরেক্ট H1 ট্যাগ আছে। এবার যদি আমি এটাকে কালার রেড করি দেখি কি হয়। দেখুন ডাইরেক্ট চাইল্ড কে ছিল, একটা ডাইরেক্ট চাইল্ড ছিল চাইল্ড নাম্বার 1। এই যে সে কিন্তু ডাইরেক্ট চাইল্ড যেহেতু, সেই কারণে সে একটা কালার পেয়েছে। তার নিচেও যে এটা আছে সেটাও কিন্তু কালার পাইনি। ঠিক আছে, এটা হচ্ছে চাইল্ড সিলেক্টরের কাজ, অর্থাৎ ডাইরেক্ট চাইল্ডকে আমরা এইভাবে সিলেক্ট করি। তার মধ্যে যদি ডিফ ট্যাগের মধ্যে যদি অন্য একটা H1 ট্যাগ থাকে সেটা কিন্তু ম্যাটার করে না। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট চাইল্ডের কাজ। এখানে যদি আমি ডিসেন্ডেন্ট ইউজ করে দেখি কি হয়। দেখুন আপনাদের কোশ্চেন আসতে পারে, স্যার ডিসেন্ডেন্টে তাহলে কি হবে। যদি আমি ডিসেন্ডেন্টও ইউজ করি এখানে, যেখানে ডিসেন্ডেন্ট মানে মাঝখানে কোনো ফাঁকা থাকে, যদি আমি ডিসেন্ডেন্ট ইউজ করি, ডিসেন্ডেন্টের পরে H1 মানে এই প্যারেন্টের মধ্যে যতগুলো H1 ট্যাগ আছে সব কটা কালার পাবে। কিন্তু চাইল্ড সিলেক্টরের কাজ হলো জাস্ট যে ডাইরেক্ট চাইল্ড থাকবে তাকে আমি কালার দেব এইভাবে। এটা যখন আমি দেব জাস্ট ডাইরেক্ট চাইল্ডটাই আমার কালার পাবে, বাদ বাকি আমার কালার পাবে না। চাইল্ড সিলেক্টর ক্লিয়ার, বোঝাতে পারলাম হ্যাঁ কি না একটুখানি বলে দিন আমাকে। খুবই ইজি, কিচ্ছু না। Yes, sir. ওকে, এটা হচ্ছে চাইল্ড সিলেক্টর। আরও একটা সিলেক্টর আমি দেখাতে চাই, কারণ সেটাও খুবই ইজি, কিচ্ছু নেই সেখানেও। সেটার নাম হচ্ছে একটা অ্যাডজাসেন্ট সিলেক্টর। কি নাম এটার, এটার নাম হচ্ছে একটা অ্যাডজাসেন্ট সিলেক্টর। অ্যাডজাসেন্ট কথার অর্থ কে আমাকে বোঝাতে পারবেন, এনিবডি? ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে আমাকে বলুন, বলুন ম্যাম। পাশাপাশি পাশাপাশি, পাশাপাশি একদম। অ্যাডজাসেন্ট কথার অর্থ হচ্ছে পাশাপাশি। ঠিক আছে, অ্যাডজাসেন্ট সিলেক্টর ইউজ করতে হয় একটা প্লাস চিহ্ন দিয়ে। কি দিয়ে ইউজ করতে হয়, একটা প্লাস চিহ্ন দিয়ে। চাইল্ড কি দিয়ে ইউজ করছি, একটা অ্যারো অথবা একটা গ্রেটার দ্যান দিয়ে। অ্যাডজাসেন্ট ইউজ করবো একটা প্লাস চিহ্ন দিয়ে। এটারও একটা ট্রিক আছে, খুবই সুন্দর একটা ট্রিক। কিভাবে এটাকে ইউজ করতে হয় দেখিয়ে দিই। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি। আমি যদি এখানে ডিফ ট্যাগটাকে এইভাবে রিমুভ করে, সরি ডিফ ট্যাগটাকে জাস্ট রিমুভ করছি, H1 ট্যাগটা আমার H1 এর মতোই থাকবে। মানে এই H1টা আমাদের ডাইরেক্ট চাইল্ড হয়ে গেল এটার। ঠিক আছে, অর্থাৎ এই প্যারেন্টের দুটো ছেলে হলো, ছেলে বা মেয়ে সন্তান, এক কথায় তারা কে হলো, প্যারেন্টের ডাইরেক্ট হচ্ছে আমাদের দুটো H1 ট্যাগ। সেই কারণে দেখুন দুটোই আমার রেড কালার পেয়েছে, এই যে চাইল্ড সিলেক্টর ইউজ করেছিলাম তাই। যদি এটা আমার চাইল্ড সিলেক্টর কমেন্ট আউট করে দিই, আর আমি যাব এখানে, আমি একটু উপর থেকে স্পেসও দিয়ে দিই তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে। এবার আমাদের কে আসছে, অ্যাডজাসেন্ট সিলেক্টর। অলরাইট, আমি যদি এখানে প্যারেন্টকে আবার সিলেক্ট করি, প্যারেন্ট প্লাস H1, একে যদি একটা কালার রেড প্রোভাইড করি, কোথায় গেল প্যারেন্ট, তো ক্লাস, ওকে, প্লাস H1 কালার রেড। আচ্ছা আচ্ছা, মাই ব্যাড। এখানে প্যারেন্টে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডজাসেন্ট ইউজ করা হয় না। অ্যাডজাসেন্ট মানেই হচ্ছে পাশাপাশি। এটা আমার বলতে একটুখানি ভুল হয়ে গেছে, এখানে প্যারেন্টের কোনো কাজ নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি থাকবে। মানে এখানে আমার যেটার পাশে, অর্থাৎ ধরুন আমার এই H1 ট্যাগটাকে টার্গেট করতে হবে। ঠিক আছে, এখানে আমি এই H1 ট্যাগটাকে টার্গেট করতে চাইছি। তাহলে আমি এখানে কি করব, এখানে H1 ট্যাগটাকে রিমুভ করে ধরুন H2 করছি এইভাবে, H2। ঠিক আছে, ধরুন আমার এই চাইল্ড নাম্বার 2টাকে আমার টার্গেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি ইউজ করব, ধরুন অ্যাডজাসেন্ট সিলেক্টর। কেন, অ্যাডজাসেন্ট কথার অর্থ যেমন স্বাগতা ম্যাম বললেন, মানে হচ্ছে পাশাপাশি। পাশাপাশি থাকবে যে ট্যাগটা, এখানে আমার পাশাপাশি কে আছে, এই H1 ট্যাগের দেখুন পাশাপাশি H2 ট্যাগ আছে, পাশাপাশি একদম ডাইরেক্ট পাশাপাশি। আমি যদি এই H1 ট্যাগটাকে সিলেক্ট করে H2 ট্যাগে যাই, তাহলে আমাদের সেই কথাটা আমার চলে আসবে, মানে পাশাপাশি ব্যাপারটা আমার চলে আসবে। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে একটা এলিমেন্ট সিলেক্টর ইউজ করছি, H1 প্লাস পরে আমার কে ছিল H2, সিলেক্ট করে কালার দেব, ওপস কি করি, কালার দেব রেড, সেভ করি, কোথায় গেল, দেখুন এটা আমার কালার পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ H1 প্লাস লিখে H2 করলাম, পাশাপাশি যে আছে সে আমার কালার পেয়ে গেল। যদি আমি এখানে এটাকে রেপ্লিকেট করি দেখি কোনো কাজ হয় কিনা, সেভ করি, দেখুন আমি এখানে আর একটাও H2 ট্যাগ নিলাম, মাইন্ড ইট, আমি এখানে আর একটাও H2 ট্যাগ নিয়েছি।
এটা কি কালার পেয়েছে, হ্যাঁ কি না একটুখানি বলুন আমাকে, বলুন বলুন দেখে। না স্যার, না পেয়েছে স্যার। কালার, কেন পাইনি? কারণ অ্যাডজাসেন্ট নামেই আছে, অ্যাডজাসেন্ট মানে যে পাশাপাশি থাকবে। এখানে আমি ধরুন এই চাইল্ড নাম্বার 2টাকে আমি টার্গেট করতে চাই, তাহলে আমি H1 প্লাস যখন H2 করব, তখন ডাইরেক্ট H1 এর পাশে যে ডাইরেক্ট H2 থাকবে সেই একমাত্র কালার পাবে। তার নিচে আপনি হাজারখানা H2 ট্যাগ নিন, এখানে একটা না, আমি এখানে চ্যালেঞ্জ দিচ্ছি, এখানে হাজারখানা H2 ট্যাগ নিন, একটাও কালার পাবে না। যে একদম ডাইরেক্ট পাশে আছে সেই একমাত্র কালার পাবে। সিএসএস এর কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স, এটাই অ্যাডভান্স সিএসএস। এগুলো আপনি ইউজ করবেন না জীবনে, এটা আমার গ্যারেন্টি, কিন্তু অ্যাডভান্স সিএসএস এইভাবেই কাজে লাগে, মানে জানতে হয়। এগুলো আপনার কোনো না কোনো টাইমে এক না একদিন কাজে লাগবে, যে আমি শিখেছিলাম স্যার এটা আমার এইভাবে কাজে লেগেছে, আপনার মনেই হবে একদিন। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি ইউজ করবেন ডিসেন্ডেন্ট সিলেক্টর, অর্থাৎ যেখানে আপনার ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হয়, এই যে ডিসেন্ডেন্ট, এই ফাঁকা এরকম করে, এটাই হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। হতে পারলাম অ্যাডজাসেন্ট, পরের দিন সিবলিং সিলেক্টর শেখাবো, সিবলিংটা দিয়েই সিলেক্টর আমাদের শেষ হবে। ঠিক আছে, এটাও খুব মজার জিনিস, এটাও দেখলে আপনাদের খুব মজা লাগবে। আজকে জাস্ট এই 4টে মনে রাখুন, ডিসেন্ডেন্ট, চাইল্ড, অ্যাডজাসেন্ট, আর বাদবাকিগুলো তো আমরা চিনি অলরেডি। ঠিক আছে, এই 3টে আপনি মনে রাখুন আজকে, তাহলেই হয়ে যাবে। বলতে পারলাম? কেমন লাগলো আজকে ক্লাসটা সেটাও একবার বলুন। আরও একটা অ্যানাউন্সমেন্ট আছে, বলবো সেটা, বলুন কেমন লাগলো আজকের ক্লাস। এনিবডি, কেউ যদি শেয়ার করতে চান? শঙ্করবাবু বলছেন গুড, ওকে, ভেরি ইন্টারেস্টিং, একদম অনিন্দবাবু বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। ওকে, সবাই যদি একটুখানি লিখে দেন কেমন লাগলো, আমি তাহলে বুঝে যাই যে কেমন করাচ্ছি, কেমন লাগছে। সবাইকেই বলছি রিকোয়েস্ট, মাইক খুলেও বলতে পারেন অথবা চ্যাট বক্স ওপেন করাই আছে, লিখতে থাকুন, আমি একটুখানি দেখে নিই। সবাই বলছেন ভালো। যদি কেউ বুঝতে অসুবিধা হয়, আমি বলবো আজকের রেকর্ডিংটা একদম খুব মন দিয়ে দেখবেন, খুবই মন দিয়ে দেখবেন, কারণ সিএসএস এর অ্যাডভান্স কিন্তু এই সবই। ঠিক আছে, আরও অনেক কিছু শেখাবো, যেমন একটা nth চাইল্ড কী করে সিলেক্ট করতে হয়, কিভাবে আপনি সিএসএস এর মধ্যে ইফ এলস লিখবেন, সব কিছু করতে পারবেন। ইমরাজবাবু বলছেন কিছু, দেখেই পড়া যাক। আজ অনেক মজা হলো, বাট অনেক কিছু মাথার উপর দিয়ে গেল, রেকর্ডিং দেখতে হবে। একদম কোনো চিন্তা নেই, রেকর্ডিং তো অবশ্যই পাবেন। ঠিক আছে, সবাইকেই বলছি রেকর্ডিংটা, আজকের রেকর্ডিংটা খুব ভালো করে দেখবেন, খুবই ভালো করে দেখবেন, কারণ আজকের রেকর্ডিংয়ে অনেক, মানে যাকে বলে প্রিমিয়াম টপিক শেখানো হয়েছে, এগুলো কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না। ঠিক আছে, এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস, অ্যাডভান্স সিএসএস। অলরাইট, চলুন তাহলে আজকের অ্যানাউন্সমেন্টটা করে দিই। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট, সেটা পরে আসবে আপনাদের, আজকেই দেবো না। অ্যাসাইনমেন্টের ডিজাইন হচ্ছে এটা, দেখুন ভালো করে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের ডিজাইন। এই যে এটা কি, এটা হচ্ছে একটা স্টার্ট আপ ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট। এখানে ডিজাইনটা ভালো করে দেখে নিন, এটাই আপনাদের বানাতে হবে। ঠিক আছে, এটা আমরা কি দিয়ে বানাবো? এটাকে আমরা বানাবো এক্সটার্নাল সিএসএস এবং ডিসেন্ডেন্ট, চাইল্ড, এই সমস্ত জিনিস দিয়ে। ঠিক আছে, ভালো করে ডিজাইনটা দেখুন, ডিজাইনটা এখানেই শেষ না। এখানে দেখুন, এই একটা সুন্দর সেকশন আছে, অ্যাবাউট সেকশন, তারপরে ফিচার সেকশন, এই সবগুলোকে সিএসএস দিয়ে বানাতে যাবেন না, এগুলোকে ইমেজ হিসেবেই পাবেন, ডোন্ট ওয়ারি। তারপরে এই সব জিনিসপত্রগুলো আছে এখানে, এই জিনিসগুলো যে ফাঁকা ফাঁকা দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি এক একটা ইমেজ, সেগুলো আমি পরে অ্যাড করবো ওখানে। ওকে, এখানে পুরো জিনিসটা আপনারা বানাবেন, তারপরে এখানে হাউ ইট ওয়ার্কস, এই সব জিনিসপত্র আপনারা বানাবেন, এটাও আপনারা বানাবেন, এটাও আপনারা বানাবেন, এই সমস্ত জিনিসগুলো আপনাদের বানাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম জিনিস, যেটা আমরা প্রমিস করেছিলাম কোথায়, আমাদের যখন অফার দেওয়া হচ্ছিল। এই সমস্ত ইউআই ইউএক্স কিন্তু, ইউআই অ্যাকচুয়ালি, সেগুলো কিন্তু ফ্রিতে আপনি পাবেন না। এটা একটা ফিগমা ফাইল, ফিগমা ফাইল বলতে এটা হচ্ছে figma.com। ফিগমা মানেই হচ্ছে সেখানে ইউআই ডিজাইন করা হয়, সেখানে খুব অ্যাডভান্স লেভেলের ইউআই বানানো হয়। ঠিক আছে, সেখানে কিন্তু এই সমস্ত টেমপ্লেট পাওয়া কিন্তু যাইতাই ব্যাপার না, এগুলো কিন্তু সব পেইড টেমপ্লেট। ঠিক আছে, এরকম অনেক টেমপ্লেট, 6টা টেমপ্লেট আপনাদের প্রোভাইড করা হবে। তো আমরা এখান থেকেই আমাদের সিএসএসটাকে অ্যাকচুয়ালি ভালো করে বুঝবো, যে কিভাবে মডার্ন লুকিং একটা ওয়েবসাইট বানাতে হয়। বুঝতে পেরেছি, কিভাবে একটা মডার্ন লুকিং ওয়েবসাইট আমরা বানাতে পারি, সেগুলো এখান থেকেই আপনাদের আস্তে আস্তে শুরু হবে। বলুন শঙ্করবাবু, শঙ্করবাবু বলছেন, বলুন। না 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 না, কিছু বলবো না স্যার। ওকে ওকে, নো, ঠিক আছে। হ্যান্ড রেজ করলেন তো তাই বললাম, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে একটা মডার্ন লুকিং কি একটা ব্যাংকিং ওয়েবসাইট। এটাকে নিজেদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্যাংকিং ওয়েবসাইটের সাথে তুলনা করবেন না একদমই। এটা কিন্তু স্টার্ট আপরা ইউজ করে। স্টার্ট আপ বলতে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট অ্যাকচুয়ালি এক স্টার্ট আপেই হয়, সেখানেই তারা নিজেদের মার্কেটটাকে গ্রাস্প করার জন্য এরকম ধরনের ওয়েবসাইট বানায়। ঠিক আছে, যদি আপনাদের এরকম একটা কমপ্লেক্স ডিজাইন বানানো আপনারা একবার শিখে যান,
তাহলে বলবো ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনারা হয়ে গেছেন অলরেডি। বলতে পারলাম এটা কিন্তু টোটালি ফ্রন্ট এন্ডের মধ্যেই পড়ে। এখানে অনেক কিছু আরো নতুন নতুন জিনিস শিখতে পারবেন, যেমন আইকন কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আমাদের হভার ইফেক্ট, কিভাবে আমাদের ফোকাস ইফেক্ট, এই সব জিনিসগুলো এর মধ্যে থাকবে। তারপরে মিডিয়া কোয়েরি মানে কিভাবে আপনাদের রেসপন্সিভ বানাবেন ওয়েবসাইটকে, সেটাও এখান থেকেই আমরা শিখবো। ঠিক আছে, এটা হবে একটা মেজর প্রজেক্ট ফ্রন্ট এন্ডের উপরে HTML আর CSS দিয়ে। তারপরে টেইলউইন্ড যখন আসবে, আরও একটা অ্যাডভান্স আমাদের বলবো যে অ্যাডভান্স লেভেলে আর একটা ডিজাইন দেবো, সেটা টেইলউইন্ডে কমপ্লিটলি বানাবেন। তখন একটা জিনিস আপনাদের বুঝতে পারবেন, এটা আমার গ্যারেন্টি, সেটা হচ্ছে এরকম একটা বড় ওয়েবসাইট যখন CSS দিয়ে, নর্মাল CSS দিয়ে বানাবেন, সেটাকেই যখন আপনি টেইলউইন্ড দিয়ে বানাবেন, তখন আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে স্যার আপনি টেইলউইন্ডটা আমাদের আগে কেন শেখাননি, তাহলে আমাদের 1500 লাইনে CSS লিখতে হতো না। ঠিক আছে, মাইন্ডেড, এটা আপনারা বলবেনই বলবেন, এটা আমার গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। ঠিক আছে, তখন গিয়ে আপনারা টেইলউইন্ডের আসল মর্মটা বুঝতে পারবেন। সেই কারণে আগে আমরা একটুখানি মেহনত করব, সিএসএসটাকে ভালো করে শিখবো, শেখার পরে টেইলউইন্ডে গিয়ে আমরা সেটাকে কিভাবে এফিশিয়েন্টলি লিখতে হয় সেটা আমরা সেখান থেকে দেখব। বলতে পারলাম সিএসএস এর মধ্যে আরও অনেক কিছু শেখাবো, সেটা হচ্ছে সিএসএস এর মধ্যে কিভাবে ভেরিয়েবলস ইউজ করতে হয়, কি করে আপনাদের নতুন নতুন সিলেক্টর, আরও কিছু সিলেক্টর শেখাবো, সেটা পরবর্তী দিনে দেখতে পারবেন, সেটা কিন্তু পরবর্তী ক্লাসে আসছে। বলতে পারলাম ফিগমা ফাইলটা কেমন লাগলো সেটাও একটুখানি আমাকে বলবেন, ফিগমা ফাইলটা আবার ডিজাইনটা কেমন সেটা একটুখানি আমাকে জানিয়ে দিন, অথবা মাইক ওপেন করে বলতে পারেন কেমন লাগলো। অনেক ভালো স্যার, অনেক সুন্দর। সুন্দর, বানাতে হ্যাঁ, পারবেন আশা করি সবাই, অবশ্যই বানানোর জন্য রেডি? রেডি স্যার, রেডি ওকে, ঠিক আছে, এটাই কিন্তু অ্যাসাইনমেন্ট আপনাদেরও থাকবে, অর্থাৎ কিছু কিছু সেকশন আপনাদের বানাতে হবে, কিছু কিছু আমি বানাবো। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। এনি কোয়েশ্চেন্স এনিবডি? কোনো যদি কোয়েশ্চেন থাকে, আমাদের ব্যাচমেটসরা ফ্রি বসে থাকেন, ওনাদের একটুখানি জ্বালাবেন। ঠিক আছে, নো স্যার, লেট ইট ডাইজেস্ট ফার্স্ট, অ্যাবসলিউটলি স্যার, প্লিজ এই কোডগুলো দেখুন, দেখে ভিডিওটাকে বারবার বারবার রিপিটে দেখুন, কোনো অসুবিধা নেই। ব্যাচমেটসদের ঘুমাতে দেবেন না, এটা আমার অর্ডার। তো ওনাদের একটুখানি জ্বালাতন করুন যে স্যার আমি এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না, তারা আপনাদের হেল্প করবেন। অলরাইট, তাতে তাদেরও কিন্তু অনেকটা সাহায্য হবে, তারাও কিন্তু অনেকটা শিখতে পারবেন আপনাদের কাছ থেকেই। সেই জন্যে আপনাদের সাথে তাদেরও একটুখানি নিয়ে নেবেন, যদি কোনো প্রবলেম হয় তাদেরকে আগে নক করবেন গ্রুপে, স্যার আমি এটা বুঝতে পারছি না। ঠিক আছে, আপনারা তাদের মানে সরি, তারা কিন্তু আপনাদের হেল্প করতেই বসে আছে। আবারও বললাম, এটাকে ভালো করে মনে রাখবেন। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক, পরের দিনের ক্লাসে আবার নতুন কিছু দেখাবো, খুব ইন্টারেস্টিং আস্তে আস্তে ক্লাস হবে। সো ডোন্ট লিভ ইট নাও, আমরা আস্তে আস্তে অনেক অ্যাডভান্স লেভেলে যাবো, সেটা নিয়ে আপনাদের নিজেরও চিন্তা করতে হবে না, মানে ভাবতেও পারছে না কতদূর আমরা যাবো। ঠিক আছে, তো আজকের ক্লাস শেষ করছি, সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, নেক্সট সপ্তাহের ক্লাসে আবার দেখা হচ্ছে, হ্যাপি উইকেন্ড। চলুন তাহলে আসি। Oh, fuck. फाइंडर को बंद क्यों नहीं कर सकते यार?